আজকে আমাদের ফিলোসফি নেট সেটের আমাদের সেকেন্ড ক্লাস, নতুন গ্রুপের সেকেন্ড ক্লাস। এবং সেই সেকেন্ড ক্লাসে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে ক্লাসে আমাদের আলোচনা হবে। যে ইম্পর্টেন্ট বিষয় আমি একদম লাইন ধরে ধরে বই থেকেই আলোচনা করব, কারণ বই থেকেই কিন্তু প্রশ্ন হয়, এই জন্য বই থেকেই সেই বিষয়টি আলোচনা করব। এবং আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ ফিলোসফি। ফিলোসফির নেচার কি, ফিলোসফি শব্দটা কোথা থেকে এসেছে, না আমরা আমরা হঠাৎ করে ফিলোসফি নিয়ে বা দর্শন নিয়ে কেন চর্চা করলাম, আর দর্শন নিয়ে চর্চা করলাম যদিও, তাহলে দর্শনে কোন বিষয়গুলোকে পড়ানো হয়, কোন পার্টগুলো দর্শনের মধ্যে রয়েছে বা ফিলোসফির মধ্যে রয়েছে, এই সমস্ত বিষয়গুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তোমাদের সামনে সবার নিশ্চয়ই পিডিএফ আছে, আমি পিডিএফ দিয়ে দিয়েছি, সেই পিডিএফটা তোমরা সামনে খুলে নিতে পারো। এইবার দেখো, আমি প্রথমেই যেটা বলছি যে ফিলোসফি লিটারালি মিনস, দেখো ফিলোসফি শব্দটার মানে কি। ফিলোসফি লিটারালি মিনস লাভ অফ উইজডম। হ্যাঁ, অর্থাৎ আমরা ফিলোসফি শব্দটা, দেখো ফিলোসফি শব্দটার বাংলা প্রতিশব্দ হচ্ছে কিন্তু দর্শন। হ্যাঁ, শ্রীময়ী কিছু শুনতে পাচ্ছে না। শ্রীময়ী মাইক্রোফোনে প্রবলেম আছে, কেউ একটু চ্যাট বক্সে লিখে দাও, ও তো আমার কথাটাও শুনতে পাবে না। ওকে একটুখানি বলো যে ওয়াইফাই বা সেলুলার ডেটা কেউ অন করতে বলো, তাহলে ও শুনতে পাবে। একটু বলে দাও, ও নতুন ক্লাস করছে এই জন্য ও বুঝতে পারছে না। তাহলে আমি যেটা বললাম যে ফিলোসফি শব্দটাকেই তো আমরা বাংলায় দর্শন বলি। হ্যাঁ, দৃশ ধাতু থেকে দর্শন শব্দটির উৎপত্তি, আবার ফিলোসফি শব্দটা এসছে ফিলোস প্লাস সোফিয়া শব্দ থেকে। এবং দর্শন শব্দটার মানে হচ্ছে দেখা, হ্যাঁ সেটা আমরা জানি। এবং ফিলোসফি শব্দটার মানে কিন্তু লাভ অফ উইজডম বা জ্ঞানের প্রতি অনুরাগ। তাহলে আমি কি বললাম, ফিলোসফি লিটারালি মিনস লাভ অফ উইজডম। ইট ইজ অ্যান অ্যাটেম্পট, ফিলোসফিতে কি করা হয়, it is an attempt to arrive at a rational conception of the reality as a whole। অর্থাৎ এই ফিলোসফিতে কিন্তু এই জগৎ, এই জীবন, এই যে রিয়ালিটি, হ্যাঁ এই রিয়ালিটি সম্পর্কে একটা কিন্তু রেশনাল কনসেপশন দেওয়া হয়। হ্যাঁ, একটা রেশনাল কনসেপশন। আমরা যে বিষয়গুলোকে, আখেরে আমরা অনেকেই এটা মনে করি যে দর্শন এবং ফিলোসফি শব্দের মধ্যে পার্থক্য আছে। দর্শন মানে দেখা, ফিলোসফি শব্দটার মানে জ্ঞানের প্রতি অনুরাগ, তার মানে এই দুটো শব্দের মধ্যে নিশ্চয়ই কোনো পার্থক্য আছে। আমি কিন্তু আখেরে এটা মনে করি যে দর্শন এবং তার সমার্থক শব্দ হিসাবে আমরা যে ফিলোসফি শব্দটা ব্যবহার করি, এই দুটো শব্দের মধ্যে আখেরেই কোনো রকম কিন্তু কোনো পার্থক্য নেই। কেন পার্থক্য নেই, কি একটু প্লিজ চ্যাট বক্সে লিখে দাও। হ্যাঁ, ওয়াইফাই অন করলে শোনা যাবে, লিখে দিয়েছে। তো আহ, তাহলে ফিলোসফি এবং দর্শন এই শব্দটার মধ্যে কিন্তু আখেরেই কোনো পার্থক্য নেই। কারণ কি বলতো, এটা হচ্ছে এই কারণে যে ফিলোসফি বলো বা দর্শন বলো, সবটাই কিন্তু আমাদের এই রিয়ালিটি সম্পর্কে, সেই রিয়ালিটির মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে। সেই রিয়ালিটির মধ্যে জগৎ পড়ে, সেই রিয়ালিটির মধ্যে জীবন পড়ে, সেই রিয়ালিটির মধ্যে সোলের কনসেপ্ট পড়ে। সমস্ত কিছু নিয়ে ফিলোসফি কিন্তু একটা রেশনাল জাস্টিফিকেশন দেয়। হ্যাঁ, সমস্ত কিছুকে একপেশে ভাবে না চিন্তা করে, নিরপেক্ষভাবে চিন্তা করে একটা রেশনাল অ্যাটেম্পট তার একটা উত্তর দেওয়া, যে এই জগৎ কোথা থেকে এলো, এই জীবন কোথা থেকে এলো, তার কি সত্যি সত্যিই কোনো একটা জগতের মিনিং রয়েছে বা জীবনের মিনিং রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ফিলোসফি আলোচনা করে। সো ইট ইজ অ্যান অ্যাটেম্পট টু অ্যারাইভ অ্যাট আ রেশনাল কনসেপশন অফ দ্য রিয়ালিটি অ্যাজ আ হোল। এবং কোনো পার্ট পার্ট বিষয় নিয়ে কিন্তু কখনো দর্শন আলোচনা করে না। অ্যাজ এ হোল সায়েন্স কিন্তু একটা পার্ট নিয়ে আলোচনা করে। আমরা চোখের সামনে যা দেখছি, সায়েন্স কিন্তু শুধুমাত্র সেই বিষয় নিয়ে আলোচনা করে। কিন্তু ফিলোসফি অ্যাজ আ হোল, যেটা আমরা দেখছি সেই বিষয় নিয়েও যেমন আলোচনা করে, তেমনি ভাবে যে বিষয়টা আমি দেখছি না বা হয়তো আমার চোখের সামনে নেই, কিন্তু অদ্ভুতভাবে আমাদের এই ফেনোমেনাল ওয়ার্ল্ডের পেছনে রয়েছে, ফিলোসফি কিন্তু সেই বিষয়টা নিয়েও আলোচনা করে। সো আমরা আজকের ক্লাসে এটাও জানবো যে সায়েন্স এবং ফিলোসফির মধ্যে কি পার্থক্য, এটাও কিন্তু আজকের ক্লাসে আমরা খুব পরিষ্কারভাবে ক্লিয়ার করব। তাহলে আমি কি বললাম, ইট রিকোয়ার্স ইনটু দ্য নেচার অফ দ্য ইউনিভার্স ইন হুইচ উই লিভ। আমরা যে জগতে বাস করি, আমরা যে ইউনিভার্সে বাস করি, হ্যাঁ সেই ইউনিভার্সের নেচার কিরকম, দ্য নেচার অফ দ্য হিউম্যান সোল। আমাদের মধ্যে সত্যি সত্যি যদি কোনো আত্মা থেকে থাকে, ভারতীয় দর্শনে আত্মার কনসেপ্ট স্বীকার করা হয়, ভারতীয় দর্শনে কর্মবাদ স্বীকার করা হয়, ভারতীয় দর্শনে জন্মান্তরবাদ স্বীকার করা হয়। সত্যিই যদি কর্মবাদ এবং জন্মান্তরবাদ স্বীকৃত হয়, তাহলে অবশ্যই তার পেছনে আত্মা বলে কোনো কিছুকে অবশ্যই স্বীকার করতে হবে, সোলের কনসেপ্টকে কিন্তু অবশ্যই স্বীকার করতে হবে।
এইবার সায়েন্স বা বিজ্ঞান এই সোলের কনসেপ্টকে কিন্তু কোনোভাবেই ব্যাখ্যা করতে পারে না। কারণ কি, সোলকে কিন্তু আমরা কখনোই ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে দেখতে পাই না, বা ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে কখনো জানতে পারি না। তাহলে এই সোলের কনসেপ্টের ব্যাখ্যা, এই ইউনিভার্স কিরকম, এই ইউনিভার্সের কিরকম নেচার অ্যান্ড দ্য নেচার অফ গড, এবং সত্যি সত্যি এই জগৎটা কিভাবে তৈরি হয়েছে, এই জগৎ তৈরির পেছনে কোনো কি আর্কিটেক্ট রয়েছে, নাকি এই জগৎ কোনোভাবে আকস্মিকভাবে এই জগৎ তৈরি হয়েছে। সুতরাং এই জগৎ যে তৈরি হয়েছে, এই জগৎ তৈরির পেছনে উদ্দেশ্যটা কি, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সায়েন্স যে বিষয়গুলো আলোচনা করে না। সায়েন্স শুধুমাত্র আমাদের এই জগতের যেটা ঘটছে, যেটা আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে দেখছি, ইন্দ্রিয়ের মাধ্যমে জানছি, সেই বিষয়টাকে নিয়ে কিন্তু সায়েন্স আলোচনা করে। কিন্তু ফিলোসফি অ্যাজ আ ইউনিফাইড হোল এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তারা নিরপেক্ষভাবে চিন্তা ভাবনা করে। যেমন চিন্তা, বলতে পারো যে ফিলোসফি হচ্ছে চিন্তা ভাবনা করার একটা পদ্ধতি। আমরা অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করি, হ্যাঁ, কিন্তু চিন্তা ভাবনা করারও কিন্তু একটা ওয়ে রয়েছে, একটা পদ্ধতি রয়েছে। ফিলোসফি কিন্তু সেই পদ্ধতিটাকে জানান দেয়, এটা কিন্তু আমরা বলতেই পারি। সো ফিলোসফি এনকোয়ার্স ইনটু দ্য নেচার অফ ম্যাটার, টাইম, স্পেস, causality, evaluation, life, mind, and their relation to one another. দেখো, বিজ্ঞান কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। বিজ্ঞান স্পেস নিয়ে আলোচনা করে, বিজ্ঞান টাইম নিয়ে আলোচনা করে, বিজ্ঞান কজালিটি নিয়ে আলোচনা করে, বিজ্ঞান ইভালুয়েশন থিওরি বা বিবর্তনবাদ নিয়েও কিন্তু বিজ্ঞান আলোচনা করে। দর্শনও এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করে। হ্যাঁ, কিন্তু দর্শন এই বিষয়গুলো একে অপরের সঙ্গে কিভাবে জড়িত, হ্যাঁ, এই যে টাইম, এই স্পেস, এই কজালিটি, এই মানবের বিবর্তন, মানুষের বিবর্তন বা এই জগতের বিবর্তন, এই ইউনিভার্সের বিবর্তন কিভাবে হয়েছে, এরা একে অপরের সঙ্গে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, ফিলোসফি ইজ দ্য আর্ট অফ থিঙ্কিং। ফিলোসফি কিন্তু আর্ট অফ থিঙ্কিং। চিন্তা ভাবনা আমরা সবাই করি, হ্যাঁ, সেই চিন্তা ভাবনাটাকে কিভাবে নিরপেক্ষ চিন্তা ভাবনায় পরিণত করে সমস্ত বিষয়গুলোকে একটা সামগ্রিকভাবে, হ্যাঁ, তার একটা মানে মানে রূপ দেওয়া যায়, এটা কিন্তু ফিলোসফি করে। সুতরাং যে ব্যাপারটা সায়েন্স করতে পারে না, সায়েন্সকে কখনোই ছোট করা কখনো ঠিক না। কারণ সায়েন্স এবং ফিলোসফি এরা কিন্তু সবসময় একে অপরের হাত ধরে চলে, ঠিক আছে। সায়েন্সও কিন্তু নিজেদের অনেক বিষয়কে ব্যাখ্যা করার জন্য তারা ফিলোসফির সাহায্য নেয়, আবার ফিলোসফিও কিন্তু সায়েন্সকে সাথে সাথে নিয়ে চলে। আমরা অনেক সময় এটা মনে করি বিজ্ঞান এবং দর্শন এরা হয়তো একে অপরের বিরোধী, কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবে একজন দর্শনের ছাত্রছাত্রী হিসাবে, যে না, বিজ্ঞান এবং দর্শন কখনোই একে অপরের বিরোধী নয়, এরা কিন্তু একে অপরের হাত ধরে চলে। এবং এনশিয়েন্ট গ্রিক ফিলোসফার্স থেকে শুরু করে সমস্ত দার্শনিকরা, তোমরা খেয়াল করে দেখবে, যত ওয়েস্টার্ন ফিলোসফিতে যত তুমি দার্শনিক দেখবে, বড় বড় যারা ফিলোসফার, এবং তারা সবাই কিন্তু কোনো না কোনো ভাবে ম্যাথমেটিশিয়ান ছিলেন, তারা সবাই কিন্তু কোনো না কোনো ভাবে সায়েন্টিস্ট ছিলেন, কেউ ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন, এবং বড় বড় ইউনিভার্সিটি তারা কিন্তু প্রফেসর ছিলেন। সুতরাং তারা বিজ্ঞানকে প্রতিষ্ঠা করেছেন দর্শনের ওপর দিয়ে, ঠিক আছে। আবার অনেক সময় আমরা রেনে ডেকার্টকে এটা দেখতে পাই, তিনি দর্শনকে প্রতিষ্ঠা করছেন ম্যাথমেটিক্সের ওপর দিয়ে। তার মানে এটা এর থেকে প্রতিপন্ন হয় যে বিজ্ঞান এবং দর্শন এরা কখনোই কিন্তু একে অপরের বিরোধী নয়। বিজ্ঞান এবং দর্শন এরা সবসময় একে অপরের হাত ধরে চলে। বিজ্ঞান যেটা আমাদের ফেনোমেনাল ওয়ার্ল্ডে যেটা ঘটছে, বিজ্ঞান সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বেশি আগ্রহী, হ্যাঁ, এবং দর্শন সেই বিষয়গুলো নিয়ে তো আলোচনা করেই, তার সাথে সাথে ইউনিফাইড হোল সমস্ত বিষয় নিয়ে সামগ্রিকভাবে দর্শন কিন্তু আলোচনা করতে ভালোবাসে। দর্শন কিন্তু সেই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করতে দর্শন কিন্তু সবসময় ভালোবাসে। সো ফিলোসফি ইজ দ্য রেশনাল অ্যাটেম্পট টু হ্যাভ অ্যান্ড ওয়ার্ল্ড ভিউ। এই জগৎ সম্পর্কে ফিলোসফি একটা নিরপেক্ষভাবে, হ্যাঁ, জাস্টিফাইড, হ্যাঁ, রিজনেবল একটা সংজ্ঞা দেওয়ার কিন্তু সবসময় চেষ্টা করে। শুধুমাত্র এটা বললে হবে না যে ফিলোসফি সবসময় একটা জগৎ সম্পর্কে বলে, সে জগৎ সম্পর্কে বলে, সে জীবন সম্পর্কে বলে, জীবনের কোনো উদ্দেশ্য আছে কিনা, আমাদের এই জীবনের পরবর্তী অন্য কোনো জীবন আছে কিনা, তা সত্যিই যদি অন্য কোনো জীবন স্বীকার করতে হয়, তার পেছনে অবশ্যই আমাদের সোলের কনসেপ্ট বা আত্মার কনসেপ্ট স্বীকার করতে হবে। সত্যিই সেই আত্মার কনসেপ্টকে কোনোভাবে স্বীকার করা যায় কিনা, অর্থাৎ
জন্মান্তরবাদ এবং কর্মবাদকে ব্যাখ্যার জন্য যদি সোলের কনসেপ্ট তুমি না স্বীকার করো, তুমি জন্মবাদ এবং কর্মান্তরবাদকে দর্শনে কোনো দিনই ব্যাখ্যা করতে পারবে না। এই বিষয়গুলো নিয়ে খুব ক্রিটিক্যালি থিঙ্কিং করে কিন্তু ফিলোসফি। ফিলোসফি হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং করে, কোনো বিষয়কে এমনি এমনি মেনে নেয় না। ঠিক আছে, কোনো বিষয়কে এমনি মেনে নেয় না। ফিলোসফি সমস্ত বিষয়টাকে র্যাশনাল ভাবে চিন্তা ভাবনা করে এবং র্যাশনাল ভাবে মানুষের সামনে প্রেজেন্ট করে। এইবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আজকে থেকে তো কোটি 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 বছর আগে মানুষের জন্ম, ঠিক আছে, কিন্তু মানুষের জন্ম যখন, তখন কিন্তু দর্শনের জন্ম হয়নি। মানুষ অনেক দিন ধরে যাযাবর সম্প্রদায়ের মানুষ ছিল, এক জায়গা থেকে অন্য জায়গা, অন্য জায়গা থেকে অন্য জায়গা পশু শিকার করে তাদের দিনপাত করতে হতো। ঠিক আছে, তখন কিন্তু মানুষের সময় ছিল না যে ফিলোসফি নিয়ে চিন্তা করবে, এই জগৎ নিয়ে চিন্তা করবে, এই জীবন নিয়ে চিন্তা করবে। তখন কিন্তু মানুষের এই সময় ছিল না। হ্যাঁ, তাহলে দর্শনের আবির্ভাব হলো কবে থেকে? হ্যাঁ, আমি যদি ধরি যে ভারতীয় দর্শনের সূত্রপাত খ্রিস্টপূর্ব প্রায় 10,000 বছর আগে থেকে, যখন বেদের রচনা, আমি যদি ধরে নিই যখন বেদের রচনা, তখন কিন্তু ভারতীয় দর্শনের সূত্রপাত হচ্ছে, বেদের সূত্রপাত হচ্ছে। হ্যাঁ, আমি ধরছি। আবার ওয়েস্টার্ন ফিলোসফিতে প্রথম ফিলোসফার হিসাবে আমরা কিন্তু থেলসকে দেখতে পাচ্ছি। কখন দেখতে পাচ্ছি? খ্রিস্টপূর্ব ছশো ছশো খ্রিস্টপূর্বাব্দে আমরা কিন্তু থেলসকে প্রথম দার্শনিক হিসাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তার মানে ভারতীয় দর্শনের যে মানে ব্যাকগ্রাউন্ডটা তুমি যদি দেখো, সেটা কিন্তু ইউরোপীয় দর্শনের চেয়ে বা গ্রিক ফিলোসফির থেকে অনেক অংশে প্রাচীন। আমি 10,000 বছর আগের কথা বললাম, আবার এখানে আমি বললাম মাত্র খ্রিস্টপূর্ব 600 শতাব্দীতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দার্শনিক হিসাবে থেলসের জন্ম। তাহলে এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে যে মানুষ যখন জন্মগ্রহণ করেছে, মানুষের কিন্তু দর্শন নিয়ে, এত জগৎ জীবন নিয়ে ভাবার মতো অবকাশ ছিল না। কারণ তখন মানুষকে কিন্তু যথারীতি পরিশ্রম করে, হ্যাঁ, নিজের খাদ্য সংগ্রহ করতে হতো। এক জায়গা থেকে অন্য জায়গায় তারা সবসময় যাযাবর সম্প্রদায়ের ছিল, তাদের ভ্রমণ করতে হতো। কিন্তু ধীরে 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 মানুষ যখন কোনো একটা নদীর পাশে, কোনো একটা উর্বর খেতে সে চাষাবাস করতে শিখেছে, তখন কিন্তু মানুষ একটা জায়গায় থিতু হয়েছে। এবং মানুষ এটা দেখেছে যে, তখনকার দিনে মানুষরা এটা দেখেছে যে গাছ লাগালে তার পেছনে তো সারাদিন পরিশ্রম করতে হয় না, একটা নির্দিষ্ট টাইম পরিশ্রম করলে সেটা কিন্তু ধীরে 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 করে ফল উৎপন্ন করে। তার জন্য প্রতিদিন এত এত পরিশ্রম করার কিন্তু প্রয়োজন হয় না। তখন কিন্তু মানুষ একটা নির্দিষ্ট জায়গায় বসতি স্থাপন করেছে। ঠিক আছে, প্রথম মানুষ কিন্তু সেটা করতে পারেনি। পরে যখন মানুষ একটা নির্দিষ্ট জায়গায় বসতি স্থাপন করেছে, তারপর মানুষের মধ্যে অনেক চিন্তা ভাবনার উদয় হয়েছে। কিরকম চিন্তা ভাবনা? যে ই বাবা, তাহলে অনেক মানুষের হাতে অফুরন্ত সময় এসেছে। হ্যাঁ, অফুরন্ত সময়, যে একটা দিনের একটা টাইম, নির্দিষ্ট টাইম সে ঘরে বসে আছে। আর ঘরে বসে থাকলে কি হয়, মানুষের মনের মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা আসে, অনেক রকম কল্পনা আসে। এইবার মানুষের মধ্যে কিন্তু সেটা হতে শুরু করলো। মানুষ চিন্তা ভাবনা করতে শুরু করলো, আচ্ছা, এই জগৎ কিভাবে এসেছে, আমরা যে এই জগতে বাস করছি, এই জগৎ কিভাবে এসেছে। তারপর হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা কেন হলো? হ্যাঁ, এই কেনর উত্তর মানুষ সার্চ করা শুরু করলো। ঠিক আছে, এই জন্য বলা হয়, অনেক সময় বলে যে দর্শনের জন্ম কোথা থেকে। হ্যাঁ, 11-12 এইসব পড়ানো হয়, দেখবে যে দর্শনের জন্ম কোথা থেকে। অনেক সময় এর উত্তর দেওয়া হয় যে বিস্ময় থেকে দর্শনের জন্ম। বিস্ময়, যে তখনকার দিনের মানুষের এই জগতের দিকে তাকিয়ে, জীবনের দিকে তাকিয়ে বিস্ময় হয়েছে যে না, আমি কোথা থেকে এসেছি, মানে আমার আর কোনো কিছু আছে কি, মানে আমার মৃত্যুর পরে আর কিছু আছে কি, নাকি আমার জন্মের আগে আর কিছু ছিল, এই জগৎ কোথা থেকে এসেছে। হ্যাঁ, হঠাৎ করে কেন বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে কেন ভূমিকম্প হচ্ছে, এই যে ওয়ান্ডার, হ্যাঁ, এই যে ওয়ান্ডার, এই যে বিস্ময়, জগতের দিকে তাকিয়ে, জীবনের দিকে তাকিয়ে এই যে বিস্ময়, এই বিস্ময় থেকেই কিন্তু আমাদের ফিলোসফির জন্ম। এই জন্য দ্য অরিজিন অফ ফিলোসফিতে এটা কিন্তু বলা হয় যে ওয়ান্ডার ইজ সেড টু বি দ্য অরিজিন অফ ফিলোসফি। ফিলোসফির জন্ম বা দর্শনের জন্ম তো মানুষই দিয়েছে। হ্যাঁ, মানুষই তো দর্শনের জনক, ধর মানুষই তো চিন্তা ভাবনা করেছে, এই জগৎটাকে অন্যভাবে চিন্তা ভাবনা করেছে। কেন এই চিন্তা ভাবনাটা সে করেছে? কারণ তার পেছনে এই বিস্ময়টা কাজ করেছে। ঠিক আছে, যে এই বিষয়টা কাজ করেছে যে কেন হচ্ছে এটার পেছনে। এতদিন অব্দি কিন্তু মানুষের সময় ছিল না যে এই বিষয়গুলো নিয়ে তারা ভাবনা চিন্তা করবে। এইবার মানুষের হাতে অফুরন্ত সময় এলো যে এই বিষয়গুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করছে। এই গাছটা কেন বড় হচ্ছে?
হ্যাঁ, মানুষ কেমন ধীরে 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 বড় হচ্ছে। হ্যাঁ, তারপর এই জগতে হঠাৎ করে কেন ভূমিকম্প হলো, হঠাৎ করে কেন বৃষ্টি বাদলা এলো, এবং মানুষ এই বিষয়গুলোকে লিটারালি ভয় পেতে শুরু করলো। হ্যাঁ, কারণ মানুষ এটা জানে তখন কিন্তু মানুষের কোনো ভালো ঘর ছিল না। হ্যাঁ, হঠাৎ করে যদি বন্যা দেখা দিত, হঠাৎ করে যদি বৃষ্টি বাদলা হতো, মানুষ সেটাকে ভয় পেত। কেন ভয় পেত? কারণ বৃষ্টি বাদলা হলে তাদের বাড়িগুলো কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। হ্যাঁ, বা হঠাৎ করে যদি বন্যা হয়, তাদের কিন্তু সমস্ত ফসল শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই ভয়টা কিন্তু মানুষের মধ্যে ধীরে ধীরে জেগে উঠলো, এবং এই ভয়ের ফলে কি হলো জানো? ভয়ের ফলে বিভিন্ন রকম দেবতার কনসেপ্ট তৈরি হয়ে গেল। বায়ুর দেবতা, বৃষ্টির দেবতা, হ্যাঁ, ফসলের দেবতা। তুমি ঋগ্বেদে বা বেদে এরকম প্রচুর প্রচুর বহু দেবতার কথা বলা হয়েছে। কেন ঋগ্বেদে এত বহু দেবতার কথা কেন বলা হয়েছে? এই বহু দেবতার কনসেপ্ট এলো কি করে? অগ্নি, বরুণ, এক একটার এক এক রকম আলাদা আলাদা দেবতা, এবং তাদের পুজো করা, এগুলো মানুষের ভয় থেকে এসেছে। ঠিক আছে, এগুলো মানুষের ভয় থেকে এসেছে। মানুষ ভাবছে যে হঠাৎ করে যদি এই সময় বৃষ্টি হয়ে যায়, তাহলে আমার কিন্তু সব ফসলগুলো শেষ হয়ে যাবে। হঠাৎ করে যদি বন্যা হয়ে যায়, তাহলে আমার কিন্তু সমস্ত বাড়ি ঘর পুরো সবকিছু কিন্তু শেষ হয়ে যাবে। এই যে মানুষের মধ্যে ভয়, এই মানুষের মধ্যে ভয়ের জন্য মানুষ কিন্তু প্রকৃতিকে পুজো করা শুরু করলো, বিভিন্ন ভাবে পুজো করা শুরু করলো। বায়ুর একটা আলাদা দেবতা হলো, অগ্নির একটা আলাদা দেব, কোথাও যদি একটা আগুন লেগে যায় মানুষ ভয় পেল। ঠিক আছে, এবং তার জন্য কি হলো, একটা ভক্তি মিশ্রিত একটা শ্রদ্ধা তৈরি হলো, এবং মনে করলো যে এর পেছনে কাউকে যদি আমি পুজো করি, বা প্রকৃতিকেই যদি আমরা এই বিভিন্ন ফর্মে পুজো করি, তাহলে হয়তো এগুলোকে কোনো মতে আটকানো সম্ভব। হ্যাঁ, এখনো আমরা এটা মনে করি। দেখবে যে ভূমিকম্প হলে বিভিন্ন বাড়িতে শাঁখ বাজানো হয়। হ্যাঁ, তোমার মনে হয় যে এই পুরো ব্রহ্মাণ্ডে একটা ভূমিকম্প হচ্ছে, বা এই পুরো ইউনিভার্সে একটা ভূমিকম্প হচ্ছে, একটা জায়গায় ভূমিকম্প হচ্ছে, সেটা শাঁখ বাজিয়ে কখনো ধরো রোধ করা সম্ভব? রোধ করা সম্ভব না। কিন্তু এই ভয়গুলো, তো অনেকে এটা মনে করেন যে শাঁখ বাজালেই হয়তো ভূমিকম্প আর হবে না, ভূমিকম্পটা বন্ধ হয়ে যাবে, মানে শাঁখ বাজানোর সাথে ভূমিকম্পের কোনো সম্পর্ক নেই। এগুলো তখন থেকে মানুষের মধ্যে এই যে ভয়, হ্যাঁ, প্রকৃতির প্রতি ভয়, এই ভয়ের থেকে কিন্তু বিভিন্ন দেবতার জন্ম হয়েছে। এবং লাস্টলি মানুষ এটা চিন্তা ভাবনা করতে শিখেছে যে আমাদের এই জগৎটাকে একটা কোনো দেবতা তৈরি করেছে। হ্যাঁ, আর্কিটেক্ট কেউ একজন রয়েছে, বা এটা বেদে মনে করা হচ্ছে যে এই জগতের আর্কিটেক্ট কেউ একজন রয়েছে। হ্যাঁ, জগৎটা খুব সুন্দর করে নির্মাণ করেছে কেউ একজন, এবং সেটা হচ্ছে বিশ্বকর্মা। দেবতা বিশ্বকর্মা তিনি কিন্তু এই জগৎ তৈরি করেছেন, ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, মানে বিশ্বকর্মার কি ইঞ্জিনিয়ারিং, এত সুন্দরভাবে জগৎ গঠন করেছেন বিশ্বকর্মা। এটাও যেমন ইন্ডিয়ান ফিলোসফিরও কনসেপ্ট, ওয়েস্টার্ন ফিলোসফিরও কিন্তু এইরকম বিস্ময় থেকেই তাদের দর্শনের উৎপত্তি। হ্যাঁ, আমরা প্রথম দার্শনিক হিসাবে আমরা কিন্তু থেলসকে দেখতে পাই। হ্যাঁ, এবং আমরা এটা দেখছি, থেলস যখন জগতের দিকে তাকাচ্ছেন, তখন তিনি এটা ভাবছেন যে বাবা, এই জগতের জন্ম কোথা থেকে হয়েছে। ঠিক আছে, তিনি বলছেন জল থেকে জগতের সৃষ্টি হয়েছে। এবার এখানে আমি একটু বইয়ের মধ্যে আসি, বই থেকে থেকে বললে তোমাদের আরো বেশি কনসেপ্টটা ক্লিয়ার হবে। যে ওয়ান্ডার ইজ সেড টু বি দ্য অরিজিন অফ ফিলোসফি। হ্যাঁ, ফিলোসফির জন্মটাই হচ্ছে, দর্শনের জন্মটাই হচ্ছে তোমার বিস্ময়ের হাত ধরে। মানুষ যত বেশি বিস্মিত হয়েছে কোনো মানে বিষয়ে, তত বেশি কিন্তু মানুষের সেই বিষয় সম্পর্কে প্রশ্ন জেগেছে। আর যত মানুষের প্রশ্ন জেগেছে, তত মানুষ বিভিন্ন ভাবে তার রেশনাল থিঙ্কিং এর দ্বারা, এটা কিন্তু মনে রাখতে হবে, অন্য প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য হচ্ছে এটা, যে মানুষ হচ্ছে রেশনাল অ্যানিমাল, অন্য প্রাণী কিন্তু রেশনাল অ্যানিমাল না। অন্য প্রাণী কিন্তু এত বেশি রেশনালি চিন্তা ভাবনা করতে পারে না। মানুষের কিন্তু এই ক্যাপাসিটি রয়েছে, মানুষ কিন্তু চিন্তা ভাবনা করতে পারে। সুতরাং মানুষ রেশনালি এই বিষয়গুলোকে ভাবনা চিন্তা করা তখন থেকে শুরু করলো, যখন মানুষের হাতে একটা অফুরন্ত সময় এলো, তখন কিন্তু বিস্ময়ের হাত ধরে এই দর্শনের জন্ম হলো। The Greek thinkers wondered at the phenomena of the world and tried to explain them. এই গ্রিক ফিলোসফার যারা ছিলেন, ওয়েস্টার্ন ফিলোসফিতে আমরা সবার প্রথম গ্রিক ফিলোসফারদের দেখতে পাই। ঠিক আছে, এবার গ্রিক ফিলোসফার্সরা দেখছেন, যখন জগতের দিকে তাকাচ্ছেন, জগতের দিকে তাকিয়ে তাদের বিস্ময় হচ্ছে, কেমন ভাবে এই জগৎ আসতে পারে। এইদিকে পাহাড়, এইদিকে সমুদ্র, এইদিকে গাছপালা, অদ্ভুত এই 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 জগৎ এবং এই ইউনিভার্স একটা সামঞ্জস্য রক্ষা করে চলেছে। তাদের একটা বিস্ময় হচ্ছে, এবং এই বিস্ময় বশত থেলস, প্রথম দার্শনিক, তিনি কিন্তু বলছেন যে থেলস লুকড আপন ওয়াটার ইজ দ্য প্রাইমারি স্টাফ অফ দ্য ওয়ার্ল্ড। তিনি কিন্তু বলছেন যে ওয়াটার হচ্ছে প্রাইমারি স্টাফ অফ দ্য ইউনিভার্স, অর্থাৎ এই জগৎ গঠিত হয়েছে কিন্তু জলের দ্বারা। হ্যাঁ, এর সাথে কিন্তু তোমার ইন্ডিয়ান ফিলোসফারদেরও মিল পাবে। ঠিক আছে, ওই যে বিষ্ণুর প্রথম অবতার, হ্যাঁ, বিষ্ণুর প্রথম অবতার কাকে ধরা হয়? মৎস্যকে ধরা হয়। মৎস্য কোথায় থাকে? মৎস্য জলে থাকে।
ঠিক আছে? তার মানে এটা ভাবতে হবে যে ভারতীয় পার্সপেক্টিভেও কোনো কোনো জায়গায়, হ্যাঁ, এটা কিন্তু জলকেই প্রথম, কিন্তু জলেই প্রাণের সন্ধানের কথা কিন্তু বারবার করে বলা হচ্ছে। এবং ওয়েস্টার্ন ফিলোসফিতে তুমি ভাবো না, তখনকার দিনে তো গ্রিক ফিলোসফারদের সাথে ভারতীয় ফিলোসফারদের কোনো মানে ইয়ে ছিল না, কানেকশন ছিল না, কিন্তু একই তথ্য ভারতীয় দর্শনেও পাওয়া যাচ্ছে। আবার একই তথ্য আমরা গ্রিক ফিলোসফারদের থেকেও পাচ্ছি, যেখানে থেলস বলছেন ওয়াটার ইজ দ্য প্রাইমারি স্টাফ অফ দ্য ওয়ার্ল্ড। আবার তার পরবর্তীকালের দার্শনিক অ্যানাক্সিমেন্ডার বলছেন যে অ্যানাক্সিমিনিস বলছেন, হ্যাঁ, অ্যানাক্সিমেন্ডার তো বাউন্ডলেস মাসের কথা বলেছেন, যে একটা বাউন্ডলেস মাসের দ্বারা এই জগৎ তৈরি। আবার অ্যানাক্সিমিনিস বলেছেন এয়ার ইজ দ্য ফান্ডামেন্টাল রিয়ালিটি, অর্থাৎ বায়ুর দ্বারা এই জগৎ সৃষ্টি হচ্ছে। তার পরবর্তীকালে হেরাক্লিটাস যিনি আছেন তিনি বলছেন যে ফায়ার অ্যাজ দ্য অনলি রিয়ালিটি, ফায়ারই হচ্ছে একমাত্র রিয়ালিটি, আগুনের থেকেই কিন্তু এই পুরো জগতের তৈরি হয়েছে। এম্পিডক্লিস বলছেন যে আর্থ, ওয়াটার, এয়ার অ্যান্ড ফায়ার, এই সবগুলো চতুর্ভূত, যেমন ভারতীয় দর্শনে বলা হচ্ছে, চার্বাকরা বলেছেন যে চতুর্ভূতের সংমিশ্রণে এই জগতের তৈরি হয়, তেমনি ভাবে কিন্তু এম্পিডক্লিস, একজন গ্রেট গ্রিক ফিলোসফার, তিনিও কিন্তু এটা বলছেন, আর্থ, ওয়াটার, এয়ার অ্যান্ড ফায়ার, দিস ইজ দ্য পার্মানেন্ট সাবস্টেন্স। পার্মানেন্ট সাবস্টেন্স অর্থাৎ এগুলোর কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না, এই সাবস্টেন্স গুলো কিন্তু নিত্য, এবং এই সাবস্টেন্স গুলোর দ্বারাই কিন্তু এই জগৎ তৈরি হয়েছে। আর্থ, ওয়াটার, এয়ার অ্যান্ড ফায়ার, তার মানে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, এই চারটে উপাদানের মাধ্যম দিয়ে এই জগতের তৈরি হয়েছে। সুতরাং গ্রিক ফিলোসফির যে জন্ম হচ্ছে সেটা ওয়ান্ডার, মানে বিস্ময়ের থেকেই কিন্তু দর্শনের জন্ম হয়েছে। এই জগতের দিকে তাকিয়ে তারা বিস্মিত হয়েছেন, এবং বিস্মিত হতে গিয়ে যখন তারা নিজেকে নিজে প্রশ্ন করেছেন, তাদের ন্যাশনাল থিঙ্কিং বলেছে, কেউ বলেছে যে জলের থেকে জগতের সৃষ্টি, কেউ বলেছে বায়ুর থেকে জগতের সৃষ্টি, কেউ বলেছে নাম্বার, পিথাগোরাস বলছেন নাম্বার থেকে, সংখ্যা থেকে এই জগতের উৎপত্তি। নাম্বার ইজ দ্য প্রাইমারি রিয়ালিটি, নাম্বার সিস্টেমের কথা তিনি বলছেন। তার মানে বুঝতে পারছো, এইবার তুমি যদি বেদিক থিঙ্কারদের কথাতে আসো, হ্যাঁ, যে যারা বেদ উপনিষদ, বেদ তো অনেক দিন আগেকার, আমাদের অনেক সময় ভারতীয় দর্শনের বইগুলোতে ভুল লেখা থাকে, প্রায় ধরো যীশুখ্রিস্টের জন্মে প্রায় 10,000 বছর আগে কিন্তু বেদের রচনা। হ্যাঁ, আমি এটা নিয়েও তোমাদের একদিন কোনো ক্লাস নেব, যে আমরা যেগুলো সাধারণত নর্মাল হিস্ট্রি বইতে পড়ি, যে বেদের রচনাকাল হয়তো বা মানে খ্রিস্টপূর্ব 1500 শতকে হয়তো বেদের রচনাকাল, তা কিন্তু না। বেদের রচনাকাল দীর্ঘ প্রায় 10,000 বছর আগে। আমাদের অনেক তথ্য আমাদের বইগুলোতে ভুল পড়ানো হয়, আমরা ভুল শিখি, কিন্তু বেদের রচনাকাল প্রায় 10,000 বছর পূর্বে। কারণ তোমাদের আগেও একটা কথা বলেছিলাম যে বেদে একটা নদীর কথা জানতে পারা যায়, গঙ্গার থেকেও অনেক বড়, অনেক বিশালাকার একটি নদী, এবং সেই নদীর নাম হচ্ছে সরস্বতী নদী। সেই এখনো তুমি যদি বেদে পড়ো, ঋগ্বেদে পড়ো, তুমি দেখবে যে একটা প্রবলাকার নদী হিসাবে সরস্বতী নদীর কথা তুলে ধরা হয়, যে সরস্বতী নদীতে প্রচন্ড বন্যা হতো সেই সময়, কিন্তু সেই সরস্বতী নদী মানে খ্রিস্টপূর্ব প্রায় 5,500 বছর আগেই সেই সরস্বতী নদী কিন্তু শুকিয়ে গেছে, এবং এতটাই শুকিয়ে গেছে এখনো তুমি যদি গুগলে সার্চ করে দেখো সেই নদীর সন্ধান পাবে না, কিন্তু ওই নদীর যে বেল্ট, যে দিক থেকে নদীটা গেছে, সেই জায়গার একটা কিন্তু সন্ধান তুমি পাবে। তার মানে বুঝতে পারছো, বেদে যখন সরস্বতী নদীর কথা বলা হচ্ছে, তার মানে সেটা নিশ্চয়ই সরস্বতী নদী অত্যন্ত খরস্রোতা নদী। হ্যাঁ, সরস্বতী নদী প্রতিবার বন্যা হয়, বন্যায় সমস্ত কিছু ভেসে চলে যায়, এই সমস্ত কিছু ঋগ্বেদে লেখা আছে সরস্বতী নদীর কথা। এবং সেই সরস্বতী নদী মানে খ্রিস্টপূর্ব প্রায় 5,500 বছর আগেই সেই নদী কিন্তু শুকিয়ে গেছে, কোনো না কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হোক বা যে কারণে হোক নদী শুকিয়ে গেছে। তার মানে তুমি এটা বুঝতে পারছো, তার মানে বেদ যখন রচনা হয়েছে, তার মানে এটা তারও আগে হতে হবে। হ্যাঁ, সাইন্টিফিক্যালি তারও আগে বেদ রচনা হতে হবে। সুতরাং বেদ তারও অনেক আগে রচনা। হ্যাঁ, এবং প্রথম বলতে পারো যে প্রথম পুরো বিশ্বে একটা প্রথম ধর্মগ্রন্থ হিসাবে, বা প্রথম একটা সুনির্দিষ্ট গ্রন্থ হিসাবে বেদ কিন্তু সবার আগে। এবং সংস্কৃত ইজ দ্য ওল্ডেস্ট লিটারেচার অফ দ্য ওয়ার্ল্ড। সংস্কৃত ইজ দ্য ওল্ডেস্ট লিটারেচার। সুতরাং আমাদের ইন্ডিয়ান কালচার অনেক রিচ, অনেক এনরিচড একটা ইন্ডিয়ান কালচারকে আমরা দেখতে পাই। নিশ্চয়ই বেদ উপনিষদের ক্লাসে এই বিষয়টা আলোচনা করব। এবং যেটা আমি বলছিলাম যে ওয়েস্টার্ন ফিলোসফারদেরও যেমন এত বিস্ময় জেগেছিল এই পৃথিবীর দিকে তাকিয়ে, এই নেচারের দিকে তাকিয়ে, ভারতীয় দার্শনিকদের ক্ষেত্রেও কিন্তু তাই, ভারতীয় ঋষিমুনিদেরও ক্ষেত্রেও কিন্তু তাই এই বিস্ময়বোধ জেগেছিল। কেমন ভাবে? দ্য ভেদিক থিঙ্কার্স অলসো ওয়ান্ডার
ওয়ান্ডার্ড অ্যাট দ্য গ্র্যান্ড অ্যান্ড সাবলাইম আসপেক্ট অফ নেচার, তাদেরও কিন্তু প্রকৃতির দিকে তাকিয়ে অনেক বিস্ময় হয়েছিল, and conceived of the sun, the moon, the sky, the wind, the storm, the rain, and the like as animated by spirit. অর্থাৎ সমস্ত কিছু তারা দেখেছিলেন। তারা সূর্যকে দেখেছিলেন। হ্যাঁ, তারা এটা মনে করেছিলেন যে সূর্য একদিক থেকে ওঠে, প্রতিদিনই একটা নির্দিষ্ট দিক থেকে ওঠে, আবার প্রতিদিনই একটা নির্দিষ্ট দিকে চলে যায়। চন্দ্র একটা নির্দিষ্ট টাইমে ওঠে, আবার নির্দিষ্ট টাইমে চন্দ্র কিন্তু অস্ত যায়। আমার আকাশ, আমার প্রকৃতি, আমার উইন্ড, হ্যাঁ নেচার, সমস্ত কিছু দেখে তাদের কিন্তু একটা বিস্ময় হয়েছিল। এবং এই বিস্ময় থেকে তাদের কিন্তু প্রথম কনসেপ্ট, বিভিন্ন ধরনের দেবতার কনসেপ্টের তাদের কিন্তু জন্ম হয়েছিল। ঠিক আছে, সূর্যের একটা আলাদা দেবতা, চন্দ্রের একটা আলাদা দেবতা, হ্যাঁ বায়ুর একটা আলাদা দেবতা। এই যে দেবতার কনসেপ্ট গুলো কিন্তু এই প্রকৃতির প্রতি যে ভয়, একটু আগে যেটা আলোচনা করলাম, সেই প্রকৃতির প্রতি ভয় থেকেই কিন্তু হয়েছে। হ্যাঁ, এবং অনেক সময় দেখবে যে নতুন চাল উঠলে আমরা পুজো করি, আমরা পুজো দিয়ে নতুন চালটা খাই। ঠিক আছে, এগুলো কনসেপ্টও কিন্তু সেই ঋগ্বেদের আমল থেকেই এই কনসেপ্ট গুলো চলছে। পুরোটাই কিন্তু আনসাইন্টিফিক নয়। হ্যাঁ, আমরা অনেক সময় বর্তমান যুগে এটা মনে করি যে আগেকার দিনের মানুষরা যা বলে গেছেন কোনোটাই আমি মানবো না, সবটাই হয়তো বড্ড বেশি আনসাইন্টিফিক। হ্যাঁ, কিন্তু আখেরে কিন্তু তা নয়। কোনো একটা নিয়মকে বা কোনো একটা কালচারকে যখন মানবে না, অবশ্যই তার পেছনে আগে জানো, যুক্তিটা ভালো করে জানো যে তারা কেন ওই কাজটা করছেন। ঠিক আছে, তারা বিভিন্ন ঋণ কেন পরিশোধ করছেন, তারা প্রকৃতির ঋণ পরিশোধ করছেন, তারা বাবা মায়ের ঋণ পরিশোধ করছেন। ঋণ পরিশোধ করছেন মানে তাদের সেবা করছেন। প্রকৃতি আমাদের একরকম ভাবে সেবা করছে, আমরা প্রকৃতিকে আর এক রকম ভাবে সেবা করছি। প্রকৃতি শুধুমাত্র আমাদের সেবা করছে আর আমরা প্রকৃতির সেবা করছি না। বাবা মা শুধুমাত্র আমাদের জন্য করছেন, আমরা বাবা মায়ের জন্য কিছু করছি না। এগুলো এগুলো জাস্টিফাইড নয় কখনো। ঠিক আছে, এবং এই কারণেই বিভিন্ন ঋণ পরিশোধ করার কথা ভারতীয় দর্শনে বারবার করে, বেদে বারবার করে কিন্তু এই ঋণ পরিশোধ করার কথা বলা হয়েছে। হ্যাঁ, এবং গ্রাজুয়ালি, হ্যাঁ সমস্ত বিষয়কে তো তারা পুজো করতো, নতুন চালকে পুজো করতো। হ্যাঁ, নতুন কোনো কিছু হলে আমাদের দেবতা হিসাবে কোনো একটা পশুকে তারা পুজো করতো, কারণ সবাইকে সমাজে মান্যতা দেওয়া। আমরা পশু হত্যা করতে পারি না কোনো একটা পশুকে। হ্যাঁ, পুজো করছি যখন, তার মানে কি বলতো, আমরা পশু হত্যা করতে পারি না, আমরা গো হত্যা করতে পারি না। হ্যাঁ, আমরা গরুকে হিন্দুরা নিজেদের দেবতা বলে মনে করে। কেন মনে করে? তার পেছনে রেশনাল জাস্টিফিকেশন রয়েছে। এমনি এমনি তারা এটা করেনি। আমাদের অনেক সময় আমরা না, আমরা আজকালকার দিনে কি বলতো, রিলের যুগে বসবাস করি। হ্যাঁ, আগেকার দিনে মানুষরা কি করতেন, বই পড়তেন, দিনের পর দিন বই পড়ে অনেক কিছু জানতেন। ঠিক আছে, তা এখন আমাদের বই পড়ার স্বভাব নষ্ট হয়ে গেছে, আমরা কন্টিনিউয়াসলি 30 সেকেন্ডের রিল দেখে অভ্যস্ত। ঠিক আছে, 30 সেকেন্ডের আমরা রিল দেখি। সুতরাং সেইখান থেকে দেখে ওই সব বিষয়কে জানা কখনো সম্ভব না। ওই সব বিষয়কে জানতে গেলে, বুঝতে গেলে তোমাকে কিন্তু বই পড়তে হবে। বই ছাড়া এগুলো বিষয়কে জানা সম্ভব না। এবং যেটা আমি আলোচনা করছিলাম যে বেদে গ্র্যাজুয়ালি, ঠিক আছে, ওয়ার্ল্ড আর্কিটেক্ট হিসেবে তারা বিশ্বকর্মার পুজো করছেন। তারা মনে করছেন যে এই জগতে সমস্ত কিছু একটা নেচারে দেখো একটা সামঞ্জস্য রক্ষা করে চলেছে। ঠিক আছে, একটা মধ্যম পন্থায় এই জগৎ কিন্তু চলছে, কোনো এক্সট্রিম নেই কিন্তু। এক্সট্রিম ভালো, এক্সট্রিম মন্দ, হ্যাঁ এক্সট্রিম খারাপ হয়ে যাচ্ছে আবার এক্সট্রিম ভালো হয়ে যাচ্ছে, এগুলো নেই। জগৎ কিন্তু একটা মধ্যম পন্থায় চলছে। গৌতম বুদ্ধ কিন্তু ছিলেন একজন মধ্যম মার্গী। হ্যাঁ, সুতরাং তখন তাদের মনের মধ্যে বিস্ময় আসছে যে এই সামঞ্জস্য এই জগতে কি করে রক্ষিত হচ্ছে। তার মানে ওই ওয়ার্ল্ড বা এই বিশ্ব, এই ব্রহ্মাণ্ড তৈরির পেছনে কোনো আর্কিটেক্ট নিশ্চয়ই আছেন। তখন তারা এই আর্কিটেক্ট হিসাবে তারা কিন্তু বিশ্বকর্মার পুজো করছেন। হ্যাঁ, তারা এই জগৎ, এই ইউনিভার্স, তারা এটা জানতে শিখলেন যে পৃথিবীর বাইরেও আরো কোনো কিন্তু পৃথিবী থাকতে পারে, এবং মিলিয়ন পৃথিবী থাকতে পারে। ঠিক আছে, সুতরাং পৃথিবী একটাই আছে তা কিন্তু না। হ্যাঁ, এই ইউনিভার্সের কথা তুমি যদি বলো, এই স্পেসের কথা তুমি যদি বলো, এই স্পেসে শুধুমাত্র একটাই আর্থ আছে তা না। হয়তো এরকম হতে পারে, মানে কোটি 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 আর্থ আছে, সেই কোটি 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 আর্থের মধ্যে একটা ছোট্ট আর্থের মধ্যে আমরা কিন্তু বসবাস করি। সুতরাং ওই কোটি কোটি আর্থের মধ্যে একটা ছোট আর্থে আমরা আছি। সেই আর্থের মধ্যে অনেক 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 কোটি 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 মানুষের মধ্যে তুমি অস্তিত্বশীল। তার মানে তোমার গ্রহণযোগ্যতা কত দূর। হ্যাঁ, তোমার উপর এই জগতের কিছুই যায় আসে না। তুমি বেঁচে থাকলেও কি, তুমি মরে গেলেও কি। এই জন্য বলে না যে কোনো মানুষের জন্যই কখনো কোনো কিছু আটকায় না। হ্যাঁ, আমরা অনেক সময় এটা মনে করি যে আমি যদি এক্ষেত্রে না থাকি তাহলে হয়তো জগৎটা শেষ হয়ে যাবে। না, তোমার থাকা না থাকার উপর জগৎ শেষ হবে না।
কারণ এই জগৎ একটা আপন গতিতে, একটা ছন্দে কিন্তু এগিয়ে চলেছে। ঠিক আছে, অনেক বড় বড় এই জগতের উপর বিপর্যয় এসেছে, কিন্তু তবুও জগৎ সাস্টেন করেছে, কোনো না কোনো ভাবে সাস্টেন করেছে। একটা টাইমে ডাইনোসরের যুগ ছিল, তারপর তারা বিলুপ্ত প্রায় প্রাণীতে পরিণত হয়েছে, সেটা তো একটা ন্যাচারাল ডিজাস্টারের জন্য তারা হয়তো একটা বিলুপ্ত প্রায় প্রাণীতে পরিণত হয়েছে। তারপর মানুষ এগিয়ে এসেছে, একদিন হয়তো এমন হবে যে মানুষের এই পুরো সম্প্রদায়টাও তোমার ধরো বিলুপ্ত প্রায় সম্প্রদায়ে পরিণত হবে, আবার কোনো নতুন প্রাণের উদ্ভব হবে। এটা চলতে থাকবে। ডারউইনের বিবর্তনবাদ বা ইভালুয়েশন সিস্টেম, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। ঠিক আছে, ফিলোসফাররা এই বিষয়গুলোকেই র্যাশনালি মানুষের সামনে রিপ্রেজেন্ট করছেন। এবং এই ওয়েস্টার্ন ফিলোসফিও বলো বা ইন্ডিয়ান ফিলোসফিও বলো, সমস্ত ফিলোসফিটাই কিন্তু তোমার ওয়ান্ডার বা এই বিস্ময়ের থেকেই কিন্তু জন্ম হচ্ছে। হ্যাঁ, এবং পরবর্তীকালে আমরা প্রচুর ফিলোসফারদের দেখতে পাচ্ছি, বেদে একরকম বক্তব্য লেখা আছে, উপনিষদে একরকম আলোচনা লেখা আছে। উপনিষদকে আমরা জানি বেদান্ত বলে, বেদের শেষ পার্ট হচ্ছে বেদান্ত। বেদান্ত, আমরা উপনিষদকে বেদান্ত বলে জানি। উপনিষদ কিন্তু বেদের আলোচনার থেকে উপনিষদের আলোচনা কিন্তু বহুলাংশে আলাদা। অর্থাৎ বেদে যখন আমরা বহু দেব দেবতার কথা পাচ্ছি, অগ্নি, বরুণ, বিশ্বকর্মা, বহু দেব দেবতার কথা বেদে পাচ্ছি, উপনিষদে কিন্তু আমরা এরকম বহু দেব দেবতার আলোচনা পাচ্ছি না। তখন আমরা সেখানে কিন্তু শুধুমাত্র একটা কোনো কিছু রয়েছে। মানুষ ভাবো কতটা থিঙ্কিং পাওয়ার মানুষের তখন বেড়েছিল। মানুষ ভাবছে যে না, এইরকম বহু দেবদেবতা নেই, একটা কোনো কিছু রয়েছে, একটা কিছু যার মাধ্যমে কিন্তু এই জগৎ তৈরি হয়েছে। তখন তারা কিন্তু ব্রহ্মের উপাসক হচ্ছে। হ্যাঁ, আমরা উপনিষদে ব্রহ্মতত্ত্ব পড়েছি, ব্রহ্মতত্ত্বই কিন্তু উপনিষদের মূল আলোচ্য বিষয়। ঠিক আছে, সুতরাং মানুষের চিন্তা ভাবনা সময়ের পরিপ্রেক্ষিতে চেঞ্জ হয়ে গেছে, অনেক অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু মানুষ কিন্তু অনেক র্যাশনাল থিঙ্কিং করেছে। গ্রিক ফিলোসফাররা যে বিষয়গুলো নিয়ে চর্চা করেছেন, তার পরবর্তীকালে যখন মডার্ন ওয়েস্টার্ন ফিলোসফাররা এসছেন, যেমন ধরো ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, দেখো গ্রিক ফিলোসফাররা কি বিষয় নিয়ে আলোচনা করছেন, যে এই জগতের উৎপত্তি কি করে হয়েছে। যখন আবার মডার্ন ওয়েস্টার্ন ফিলোসফিতে রেনে ডেকার্ট আসছেন, স্পিনোজা আসছেন, লাইবনিজ আসছেন, তারা কিন্তু জগতের উৎপত্তি নিয়ে এত আগ্রহী নন। জগৎ কি করে তৈরি হয়েছে সেটা এতটা নিয়ে তারা আগ্রহী নন। রেনে ডেকার্ট প্রথম এসে তিনি কিন্তু ফিলোসফিকে ম্যাথমেটিক্সের ওপরে প্রতিষ্ঠা করছেন। তিনি বলছেন যে ফিলোসফিকে এমন জায়গায় আমাদের দাঁড় করাতে হবে যে সে যেন ম্যাথমেটিক্সের মতো বা গণিতের মতো আমাকে সুনিশ্চিত সত্য জ্ঞান দিতে পারে। এই জন্য তিনি প্রথম এসে ম্যাথমেটিক্সের মধ্যে দিয়ে তিনি কিন্তু ফিলোসফিকে নতুন জন্ম দিচ্ছেন, চিন্তা ভাবনার নতুন জন্ম হচ্ছে। তার প্রিভিয়াসলি আমরা এটা দেখেছি যে গ্রিক ফিলোসফির পর আমরা মেডিয়েভাল ফিলোসফারদের দেখেছি, যারা ধর্ম বা থিওলজির ওপর তারা কিন্তু ফিলোসফিকে দাঁড় করিয়েছে। যে খ্রিস্টান ধর্ম, হ্যাঁ, দর্শন মানেই খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান ধর্মে যা 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 বলা হচ্ছে আমাদের সেই বিষয়গুলোকেই কিন্তু মেনে চলতে হবে। ঠিক আছে, মানে তখনকার দিনে মেডিভাল ফিলোসফিতে ফিলোসফি কিন্তু বেসিক্যালি চার্চের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। ঠিক আছে, চার্চে যারা থাকতো তাদের দ্বারা সেগুলো কিন্তু নিয়ন্ত্রিত ছিল। হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে যখন রেনে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ এইসব দার্শনিকদের জন্ম হলো, তারা তাদেরকে ন্যাশনালিস্ট ফিলোসফার বলা হয়। কেন তাদের ন্যাশনালিস্ট ফিলোসফার বলা হয়, তার কারণটা হচ্ছে এটা, যে তারা ওই চার্চের যে মানে মানে বাধা ধরা ব্যাপার, তার মধ্যে থেকে দর্শনকে বের করে নিয়ে আসলেন। তারা বললেন যে না, ধর্ম এবং দর্শন একই নয়। আমরা অনেক সময় সাধারণ মানুষরা এটাও ভুল করি, আমরা এটা মনে করি যে ধর্ম এবং দর্শন এরা বুঝি সমার্থক। হয়তোবা দর্শনে ধর্ম বিষয়ে পড়ানো হয়, রিলিজিয়ান নিয়ে পড়ানো হয়, হিন্দু ধর্ম নিয়ে পড়ানো হয়, মুসলিম ধর্ম নিয়ে পড়ানো হয়, খ্রিস্টান ধর্ম নিয়ে পড়ানো হয়, কিন্তু দর্শন এবং ধর্ম এই দুটো বিষয় কিন্তু এক নয়। রেনে ডেকার্ট র্যাশনালিস্ট ফিলোসফার, ফাদার অফ র্যাশনালিজম রেনে ডেকার্টকে বলা হয়। কেন বলা হয় ফাদার অফ র্যাশনালিজম? কারণ তিনি কিন্তু ম্যাথমেটিক্সের ওপরে, তিনি কিন্তু রিজনের ওপরে, না তিনি কিন্তু ধর্মের থেকে রিজন, মানুষের বুদ্ধি বা মানুষের প্রজ্ঞা, এর ওপরে কিন্তু তিনি অত্যাধিক গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলছেন অন্যান্য প্রাণীর থেকে মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। হ্যাঁ, মানুষের মধ্যে রিজন পাওয়ার রয়েছে, অন্যান্য প্রাণীদের মধ্যে রিজন পাওয়ার নেই। দর্শন ধর্ম নয়। ঠিক আছে, দর্শন কোথা থেকে বেরোয়? আমাদের রিজনের মাধ্যম দিয়ে বেরোয়।
সুতরাং বুঝতে পারছো, তার পরবর্তীকালে যখন আমরা ডেকার্ট, স্পিনোজা এবং লাইবনিজকে এখানে দেখছি, যারা বুদ্ধিবাদী দার্শনিক, যারা রিজনের ওপর অত্যাধিক গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু তার পরবর্তীকালে আমরা যখন এই লক, বার্কলে, হিউমের কথা দেখতে পাচ্ছি, তারা এপিস্টেমোলজি, জ্ঞানতত্ত্ব, জ্ঞান কি করে অর্জিত হয়। দেখো প্রত্যেকটা টাইম ফ্রেমে প্রত্যেকটা দার্শনিকের আমরা যদি পর 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 দেখি, প্রথম যদি দেখি এনশিয়েন্ট গ্রিক ফিলোসফি, সেখানে জগতের উৎপত্তি নিয়ে তারা ব্যাখ্যা করছেন প্রথম দিকের। ঠিক আছে, তার পরবর্তীকালে প্লেটো এসেছেন, অ্যারিস্টটল এসেছেন। অনেকের এটা ধারণা যে গ্রিক ফিলোসফি মানেই বুঝি প্লেটো আর অ্যারিস্টটল, এবং তার আগে সক্রেটিস। হ্যাঁ, তার আগে মনে হয় না গ্রিক ফিলোসফির কোনো অস্তিত্ব ছিল। না, গ্রিক ফিলোসফির অস্তিত্ব সেই তখন থেকে, কখন থেকে, থেলস, অ্যানাক্সিমেন্ডার, অ্যানাক্সিমেনিস, আয়োনিয়ান্স, পিথাগোরাস, হেরাক্লিটাস, ডেমোক্রিটাস, তারপরে ধরো সোফিস্ট ফিলোসফার, তারপরে ধরো সক্রেটিস, তারপরে প্লেটো, তারপরে অ্যারিস্টটল, পরপর 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 কিন্তু চলে আসছে। তারপরে আমরা মেডিয়েভাল ফিলোসফিতে আসছি। তার মাঝখানে রোমান ফিলোসফি আছে, যেটা আমাদের অনেক বেশি পরিমাণে পড়ানো হয় না। নিশ্চয়ই আমার কখনো সম্ভব হলে আমি তোমাদের রোমান ফিলোসফিও পড়াবো। তারপরে দেখো মেডিভেল ফিলোসফাররা আসছেন, যারা ধর্মের শৃঙ্খলের মধ্যে, চার্চের শৃঙ্খলের মধ্যে তারা দর্শনকে বেঁধে দিচ্ছেন। চার্চে যা বলা হবে, বাইবেলে যা বলা হবে, বাইবেল নামক ধর্মগ্রন্থে যা বলা হবে, সেটাই আমাকে বেদ বাক্য হিসেবে, সেটা কিন্তু আমাকে মেনে নিতে হবে। পরবর্তীকালে যখন, তার পরবর্তীকালে রেনে ডেকার্ট এলেন, তিনি ধর্মের শৃঙ্খল থেকে, চার্চের শৃঙ্খল থেকে দর্শনকে বের করে নিয়ে এলেন, এবং দর্শনকে তিনি প্রতিষ্ঠা করলেন কার ওপর? তিনি দর্শনকে প্রতিষ্ঠা করলেন রিজনের ওপর, তিনি দর্শনকে প্রতিষ্ঠা করলেন বুদ্ধির ওপর। এইবার যখন আমরা ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, পরবর্তীকালে লক, বার্কলে, হিউমের তত্ত্বতে আসছি, তখন তারা এটা বলছেন যে না, আমাদের দর্শনের জন্ম কিন্তু অভিজ্ঞতা থেকে, সমস্ত কিছু আমাদের জ্ঞানের উৎপত্তি অভিজ্ঞতা থেকে। এখানে অভিজ্ঞতার গুরুত্বকে, বা এম্পিরিসিস্ট, দে আর অল এম্পিরিসিস্ট ফিলোসফার, এম্পিরিসিজমের বাইরে আর কোনো কিছু নেই। যা কিছু অভিজ্ঞতা লব্ধ সেই বিষয় নিয়েই আমরা জ্ঞান লাভ করতে পারি। যে বিষয় অভিজ্ঞতা লব্ধ নয়, তারা এটা বলছেন যে যে বিষয় অভিজ্ঞতা লব্ধ নয়, সেই বিষয় নিয়ে আমরা জ্ঞান লাভ করতে পারি না। এবং এর চরম রূপ আমরা দেখতে পাই বিখ্যাত জার্মান ফিলোসফার ইমানুয়েল কান্টের দর্শনে, যিনি কি করছেন, যিনি বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের মধ্যে সমন্বয় সাধন করছেন। তিনি বলছেন যে না, জ্ঞানের উৎপত্তিতে রিজনেরও যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেমনি ভাবে তার সাথে কিন্তু আমাদের অভিজ্ঞতারও কিন্তু একটা অপরিসীম গুরুত্ব রয়েছে। এবং তিনি বলছেন সেই বিষয় সম্পর্কেই আমার জ্ঞান লাভ করা সম্ভব, যে বিষয় সম্পর্কে আমরা অভিজ্ঞতার মাধ্যম দিয়ে জ্ঞানের উপাদান সংগ্রহ করতে পারি। ঠিক আছে, অর্থাৎ এই ফেনোমেনাল ওয়ার্ল্ড, দুটো ওয়ার্ল্ড বিভিন্ন দার্শনিকেরা বিভিন্ন সময় স্বীকার করেছেন। আমাদের যে অবভাসিত জগৎ, এটা হচ্ছে ফেনোমেনাল ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ডকে দেখতে পাচ্ছি আমরা, এবং তার পেছনেও একটা ওয়ার্ল্ড আছে কিনা, এই নিয়ে কিন্তু দার্শনিকদের মধ্যে সংশয় রয়েছে। এবং বিখ্যাত দার্শনিক ইমানুয়েল কান্টও কিন্তু দুটো জগতের কথা তিনি স্বীকার করেছেন, একটা ফেনোমেনাল ওয়ার্ল্ড এবং একটা নোমেনাল ওয়ার্ল্ড। তিনি কিন্তু বলছেন যে নোমেনাল ওয়ার্ল্ডকে কিন্তু আমরা কখনো জানতে পারি না, নোমেনাল ওয়ার্ল্ড সম্পর্কে আমরা কখনো জ্ঞান লাভ করতে পারি না, তবুও নোমেনাল ওয়ার্ল্ড আছে, তবুও নোমিনাল ওয়ার্ল্ড আমার বিশ্বাসের বিষয়বস্তু হিসাবে আছে। তার মানে ভাবো কত চিন্তা ভাবনা ধীরে ধীরে করে পরিবর্তন হচ্ছে। এবং তার পরবর্তীকালে যদি আমি বলি যে কান্ট এবং হেগেল পরবর্তী যারা কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফার, তারা কখনোই, হ্যাঁ, যে বিষয়ে তারা চোখের সামনে দেখতে পাচ্ছেন না, সেই বিষয় নিয়ে তারা কথা বলতে কোনোভাবেই আগ্রহী ছিলেন না। হ্যাঁ, তারা অধিবিদ্যা নিয়ে, মেটাফিজিক্স ইজ আ পার্ট অফ ফিলোসফি, মেটাফিজিক্স কি বিষয় নিয়ে আলোচনা করে? ফিজিক্স এই জগতের বিষয়বস্তু নিয়ে আলোচনা করে, মেটাফিজিক্স এই জগতের অতিবর্তী যদি কোনো একটা জগৎ থেকে থাকে, সেই জগৎ নিয়ে মেটাফিজিক্স আলোচনা করে। এবং হেগেল পরবর্তী যারা দার্শনিক, যারা প্র্যাগম্যাটিস্ট বলতে পারো, ফেনোমেনোলজিস্ট বলতে পারো, এক্সিস্টেন্সিয়ালিস্ট বলতে পারো, বা দ্য লজিক্যাল পজিটিভিস্ট, তারা সকলেই কিন্তু কেউ মেটাফিজিক্স নিয়ে আলোচনা করতে তাদের দর্শনে আগ্রহী ছিলেন না। তার বড় কারণ হচ্ছে এটা, সেটাকে আমরা ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে কখনো দেখতে পাই না, জানতে পারি না। এবং সেই প্রসঙ্গে যৌক্তিক প্রত্যক্ষবাদী, দ্য লজিক্যাল পজিটিভিস্ট ফিলোসফারদের মেন বক্তব্য, ঈশ্বর আছে কি নেই,
অন্য কোনো জগৎ আছে কি নেই এই বিষয় নিয়ে এত বেশি চর্চা করার কোনো রকম কোনো প্রয়োজন নেই। কারণ ঈশ্বর আছে সেটাও তুমি প্রতিষ্ঠা করতে পারবে না, ঈশ্বর নেই সেটাও তুমি কোনোভাবেই প্রতিষ্ঠা করতে পারবে না। কারণ কোনোদিনই তোমার পক্ষে ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে ঈশ্বরের অস্তিত্বকে প্রতিপন্ন করা কোনোদিন সম্ভব নয়। সুতরাং তারা তাদের দর্শনে, পরবর্তীকালে যারা কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফার, তারা তাদের দর্শনে কখনোই, হ্যাঁ, মানে মেটাফিজিক্স নিয়ে আলোচনা করতে কখনোই আগ্রহী ছিলেন না। তার মানে আমি এইটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে ইন্ডিয়ান ফিলোসফার বলো বা ওয়েস্টার্ন ফিলোসফার বলো, হ্যাঁ, তারা কিন্তু র্যাশনালি পুরো বিষয়টাকে আলোচনা করতে চেয়েছে নিজেদের দর্শনে, ঠিক আছে, বারবার করে। এবং সেখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এবং সেটা হচ্ছে দ্য স্কোপ অফ ফিলোসফি। হ্যাঁ, অনেকের মনের মধ্যে প্রশ্ন আসে, কারণ ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টারই হচ্ছে এটা, যে ফিলোসফির বিভিন্ন ব্রাঞ্চেস। হ্যাঁ, ফিলোসফি মেটাফিজিক্স নিয়ে আলোচনা করে, ফিলোসফি এপিস্টেমোলজি নিয়ে আলোচনা করে, ফিলোসফি লজিক নিয়ে আলোচনা করে, ফিলোসফি স্কোপ কত দূর, ফিলোসফি কত বিষয় নিয়ে আলোচনা করে, এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ফিলোসফি এই বিষয়গুলো নিয়ে কেন আলোচনা করে। তার একটা বড় কারণ হচ্ছে এটা, যে ফিলোসফি কনসিস্ট, আগের দিনের কোনো একটা ক্লাসেও এটা বলছিলাম, যে ফিলোসফি কনসিস্ট অফ 3 পার্টস। ফিলোসফির টোটাল 3টে পার্ট আছে, এবং এই 3টে পার্ট কি কি? সেই 3টে পার্ট হচ্ছে এপিস্টেমোলজি, অন্টোলজি অ্যান্ড অ্যাক্সিওলজি। এটা কিন্তু তোমরা লিখে নিও, যারা অনেক নতুন স্টুডেন্টস আছে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, এটা লিখে নেবে। ফিলোসফি কনসিস্ট অফ 3 পার্টস: এপিস্টেমোলজি, অন্টোলজি অ্যান্ড অ্যাক্সিওলজি। লেখো, ফিলোসফির 3টে পার্ট, একটা হচ্ছে এপিস্টেমোলজি, একটা হচ্ছে অন্টোলজি। অন্টোলজি মানেই মেটাফিজিক্স, এই কথাটাও কিন্তু প্রথম দিনেই জেনে রাখবে। অন্টোলজি এবং এবং মেটাফিজিক্স এই দুটোর মানে কিন্তু আলাদা নয়। অন্টোলজি মিন্স হচ্ছে মেটাফিজিক্স, আর থার্ড হচ্ছে অ্যাক্সিওলজি। তোমাদের অনেকের কাছে এই টার্মটা নতুন, অ্যাক্সিওলজি। হোয়াট ইজ অ্যাক্সিওলজি আমি আলোচনা করব। প্রথম যদি বলি এপিস্টেমোলজি, এপিস্টেমোলজি কি বিষয় নিয়ে আলোচনা করে? এপিস্টেমোলজি ইজ দ্য থিওরি অফ নলেজ। জ্ঞান কি করে আমরা পাই, নলেজের নেচার কি, হোয়াট ইজ দ্য নেচার অফ নলেজ, ঠিক আছে, হোয়াট ইজ দ্য অরিজিন অফ নলেজ, হোয়াট ইজ দ্য ভ্যালিডিটি অ্যান্ড এক্সটেন্ট অফ নলেজ। জ্ঞান কি করে আমরা পাই, কোন বিষয় সম্পর্কে জ্ঞান পাই সেটা বড় কথা না, জ্ঞানের সোর্সটা কোথায়, হ্যাঁ, কাকে আমরা প্রকৃত জ্ঞান বলবো, নলেজের জাস্টিফিকেশন কি, নলেজের সংজ্ঞা কি, এগুলো সবকিছুই কিন্তু আমাদের এপিস্টেমোলজির মধ্যে পড়ে। বিকজ এপিস্টেমোলজি ইজ আ পার্ট অফ ফিলোসফি। ফিলোসফিকে জানতে গেলে এপিস্টেমোলজিকে ভালো করে তোমাকে জানতে হবে। এপিস্টেমোলজি ইজ দ্য থিওরি অফ নলেজ। জ্ঞান নিয়ে আলোচনা করে, জ্ঞানের নেচার নিয়ে আলোচনা করে, জাস্টিফিকেশন নিয়ে আলোচনা করে, ভ্যালিডিটি নিয়ে আলোচনা করে, এগুলো কিন্তু আমাদের আলোচনা করে এপিস্টেমোলজি। সেকেন্ড যদি আমি বলি, অন্টোলজি অর মেটাফিজিক্স ইজ দ্য থিওরি অফ বিইং অ্যান্ড রিয়ালিটি। অন্টোলজি কি করে, মেটাফিজিক্স কি করে, সত্যি এই রিয়ালিটি বলে যদি কোনো কিছু থাকে, এই এই ফেনোমেনাল ওয়ার্ল্ডের বাইরেও যদি রিয়ালিটি বলে কোনো কিছু থাকে, সেই রিয়ালিটির প্রকৃত স্বরূপ কি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এই ফেনোমেনাল ওয়ার্ল্ডের বাইরেও যদি অন্য কোনো জগৎ থেকে থাকে, সেই জগতের স্বরূপ কি, যদি সোল বলে কোনো কিছু থেকে থাকে, সেই সোলের স্বরূপ কি, যদি ঈশ্বর বলে কোনো কিছু থেকে থাকে, সেই ঈশ্বরের স্বরূপ কি, তারা এই বিষয়গুলোকে র্যাশনালি জাস্টিফাই করার চেষ্টা করে। সুতরাং অন্টোলজিতে, বা এখানে লিখে রাখবে, অন্টোলজিতে বা মেটাফিজিক্সে যে বিষয় নিয়ে আলোচনা করা হয়, 3টে বিষয় নিয়ে আলোচনা করা হয় অন্টোলজিতে, সবসময় এটা মনে রাখবে। সেই 3টে বিষয় হচ্ছে এটা: অন্টোলজি অফ নেচার, অন্টোলজি অফ দ্য সোল অর মাইন্ড, অ্যান্ড অন্টোলজি অফ দ্য অ্যাবসলিউট। লিখে নেবে, 3টে বিষয় নিয়ে অন্টোলজি অর মেটাফিজিক্স আলোচনা করে। এই 3টে বিষয়: অন্টোলজি অফ নেচার, অন্টোলজি অফ দ্য সোল অর মাইন্ড, অ্যান্ড অন্টোলজি অফ দ্য অ্যাবসলিউট। অ্যান্ড দিস ইজ দ্য 3 এসেনশিয়াল পার্ট অফ অন্টোলজি। তোমাদের অনেক সময় এই কনসেপ্ট ক্লিয়ার থাকে না যে মেটাফিজিক্সে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মেটাফিজিক্সে নেচারের স্বরূপ নিয়ে আলোচনা করা হয়, সোলের কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়, গডের কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়, অ্যাবসলিউট রিয়ালিটির কনসেপ্ট নিয়েও কিন্তু আমাদের অন্টোলজিতে আলোচনা হয়। আর এর আগে যেটা আমি বললাম যে এপিস্টেমোলজিতে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, এপিস্টেমোলজি রিকোয়ার্স ইনটু দ্য নেচার, অরিজিন, ভ্যালিডিটি অ্যান্ড এক্সটেন্ট অফ নলেজ। এবং সেই নলেজ কোথা থেকে আসে, সেই নলেজ কি রিজন থেকে আসে, নাকি সেই নলেজ আমাদের অভিজ্ঞতা থেকে আসে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার এপিস্টেমোলজিক্যাল পার্ট, এপিস্টেমোলজি আলোচনা করে। অন্টোলজি তাহলে আমি কি বললাম, অন্টোলজি এই তিনটে জিনিস নিয়ে আলোচনা করে, অন্টোলজি অফ নেচার, অন্টোলজি অফ দ্য সোল, আর অন্টোলজি অফ দ্য অ্যাবসলিউট। এবং এই ক্ষেত্রেই এই অন্টোলজিক্যাল যে ইনভেস্টিগেশন, এই জগতের স্বরূপ কি, আমরা তো এরকম প্রশ্ন করি, এই জগতের স্বরূপ কি, এই সোলের কনসেপ্টটা কিরকম, এবং এর ওপর দিয়েই কিন্তু অনেকগুলো কনসেপ্টের জন্ম হয়, যেমন মনিজম, ডুয়ালিজম অ্যান্ড প্লুরালিজম। এই জগতের উৎপত্তি কে কিরকম ভাবে হয়েছে, এই রিয়ালিটির স্বরূপ কি। এবং এই ক্ষেত্রেই অনেকে এটা মনে করেন যে এই রিয়ালিটি হচ্ছে একটাই, তারা কিন্তু মনিস্ট ফিলোসফার। আবার সাংখ্য দার্শনিকরা এটা মনে করেন যে এই জগতের উৎপত্তিতে দ্বিতত্ত্ব রয়েছে, এবং এই দ্বিতত্ত্ব কি কি, একটা হচ্ছে তোমার প্রকৃতি এবং আর একটা হচ্ছে পুরুষ। দে আর ডুয়ালিস্ট ফিলোসফার। তারা বলছেন যে সবকিছু কিন্তু তাদের অন্টোলজিক্যাল ভিউ, সবকিছুই কিন্তু তাদের মেটাফিজিক্যাল থিওরি। হ্যাঁ, কারণ নেচার সম্পর্কে মেটাফিজিক্যাল থিওরি হয়, জগতের উৎপত্তি যখন ব্যাখ্যা করা হয় তখন সেটা মেটাফিজিক্যাল থিওরিতেই কিন্তু জগতের উৎপত্তি ব্যাখ্যা করা হয়। তার মানে আজকের পর থেকে নিশ্চয়ই কোনোদিন ভুলবে না যে মেটাফিজিক্সে কি আলোচনা করা হয়, এপিস্টেমোলজিতে কি আলোচনা করা হয়। এইবার যারা বলছেন যে জগতের উৎপত্তিতে একটা কোনো তত্ত্ব রয়েছে, একের মাধ্যম দিয়ে জগতের সৃষ্টি, হ্যাঁ, দে আর অল মনিস্ট ফিলোসফার। হ্যাঁ, যারা বলেন যে দুয়ের দ্বারা এই জগতের উৎপত্তি, তারা কিন্তু ডুয়ালিস্ট ফিলোসফার, যেমন সাংখ্য দর্শন ডুয়ালিস্ট ফিলোসফার। এইবার যারা বলেন যে বহু তত্ত্বের সমন্বয়ে জগতের সৃষ্টি, তারা কিন্তু প্লুরালিস্ট ফিলোসফার, যেমন অ্যাটমিস্ট ফিলোসফাররা। আগের দিন আমি আলোচনা করছিলাম যে ডেমোক্রিটাস বলো, লিউকিপাস বলো, তারা বলেছেন যে পরমাণুর মধ্যে দিয়ে জগতের উৎপত্তি হয়। পরমাণু কিন্তু এক নয়, পরমাণু কিন্তু দুই নয়, পরমাণু কিন্তু অসংখ্য, পরমাণুগুলো কিন্তু প্লুরাল। ঠিক আছে, তার মানে প্লুরালিজম, তারা কিন্তু প্লুরালিজমের সমর্থক, ইনক্লুডিং লাইবনিজও কিন্তু প্লুরালিজমের সমর্থক, কারণ তিনিও মনে করেছেন অসংখ্য মোনার্কদের মাধ্যম দিয়ে এই জগতের সৃষ্টি হয়। এবার প্রশ্নটা হচ্ছে এটা, যে আগের দিনের ক্লাসে তোমরা এটা করেছো, যে তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেমোক্রিটাস অ্যান্ড লাইবনিজ। হ্যাঁ, তারা দুজনেই তো প্লুরালিজমেরই সমর্থন করেছেন, যে অনেক কিছুর মাধ্যমে, অনেক পরমাণুর মাধ্যমে জগতের সৃষ্টি। কিন্তু একটা পার্থক্য তাদের মধ্যে বেসিক এইটা, যে ডেমোক্রিটাস বলেছেন এই পরমাণুগুলো কিন্তু বেসিক্যালি জড়, দে আর অল মেটেরিয়াল। আর এইদিকে লাইবনিজ বলছেন যে না, পরমাণুগুলো জড় নয়, পরমাণুগুলো স্পিরিট এক একটা, পরমাণুগুলো চেতন, পরমাণু জড় নয়। এই জন্য তাদেরকে কিন্তু বলা হয়, ডেমোক্রিটাস বা লিউকিপাসকে বলা হয়, তারা গ্রেট গ্রিক ফিলোসফার যারা প্রথম প্লুরালিজমের কথা বলেছিলেন, তারা বলেছিলেন এই জগৎ একের মাধ্যম দিয়ে বা দুইয়ের মাধ্যম দিয়ে সৃষ্টি নয়, বহুর মাধ্যম দিয়ে এই জগৎ সৃষ্টি। তাহলে তাদের দর্শনকে, যেহেতু তারা বলেছেন যে পরমাণুগুলো হচ্ছে জড়, পরমাণুগুলো চেতন নয়, সেজন্য তাদের দর্শনকে কিন্তু মেটেরিয়ালিস্টিক প্লুরালিজম বলা হয়। কিন্তু লাইবনিজ এইদিকে মনাড গুলোকেও কিন্তু পরমাণু বলছেন, কিন্তু মনাড গুলো পরমাণু হলেও মনাড গুলো কিন্তু জড় নয়, মনাড গুলো কিন্তু চেতন। এই কারণে লাইবনিজের দর্শনকে কিন্তু স্পিরিচুয়ালিস্টিক প্লুরালিজম বলা হয়। হ্যাঁ, এটা পার্থক্য, এগুলো সূক্ষ্মাতি সূক্ষ্ম পার্থক্য। তার মানে বুঝতে পারছো যে চিন্তা ভাবনার লেভেলটা কোন জায়গাতে ছিল। আমাদের নর্মাল সাধারণ আমরা ফিলোসফি নিয়ে পড়ি, তাতেই আমাদের এইসব চিন্তা ভাবনা কোনোদিন আসে না, কারণ আমরা বইটাকে বইয়ের মতো করে আমরা পড়ি না, আমরা নোট কালচারে অভ্যস্ত, আমরা নোট নিই শুধু। ঠিক আছে, আমরা বই পড়লে যে কত রকম প্রশ্ন মনের মধ্যে আসতে পারে, আর এই প্রশ্ন করা থেকেই দর্শনের জন্ম। এক্সিস্টেন্সিয়ালিস্ট ফিলোসফাররা বলছেন জগতের দিকে তাকাচ্ছি, আমার মনের মধ্যে প্রশ্নের উদয় হচ্ছে, এটা কি করে এলো, ওটা কি করে হলো, এই কি এর উত্তর দিতে গিয়ে কিন্তু তোমার দর্শনের জন্ম হচ্ছে, তাই নয় কি? তাহলে আমি কি বললাম, যে অন্টোলজিও তাহলে এই বিষয়গুলো নিয়ে ইনভেস্টিগেট করছে, মেটাফিজিক্স এই বিষয়গুলো নিয়ে ইনভেস্টিগেট করছে। তারা বলছে যে কেউ মনিজমকে সমর্থন করছে, কেউ ডুয়ালিজমকে সমর্থন করছে, কেউ কিন্তু আবার এদিকে প্লুরালিজমকে সমর্থন করছে, আর এগুলো সবই মেটাফিজিক্যাল ভিউ। এইগুলো সবই কিন্তু আমাদের অন্টোলজিক্যাল ভিউ। যে এবং এই অন্টোলজিকে কিন্তু কসমোলজিও বলা হয়, জানো তো, কসমস। কসমস মানে কি, এই নেচার। ঠিক আছে, এই নেচার নিয়ে যেখানে আলোচনা করা হয়, তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, এসএলএসটি পরীক্ষাতেও প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, বিহার এসএলএসটি তেও যারা
পরীক্ষা দিচ্ছ সেখানেও প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। অন্টোলজিকে কিন্তু আর একটা অর্থে কসমোলজিও বলা হয় কিন্তু, বিকজ এখানে কিন্তু এই নেচার, এই যে প্রকৃতির যে অরিজিন, হ্যাঁ, এই ইউনিভার্সের যে অরিজিন, তার যে ইভালুয়েশন, হ্যাঁ, এবং সেই ইভালুয়েশনটা মেকানিক্যাল নাকি, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন, জানো তো। এই যে ইভালুয়েশন হচ্ছে, এই বিবর্তনটা হচ্ছে, এই বিবর্তনটা কি যান্ত্রিক ভাবে হচ্ছে, মানে যন্ত্রগত ভাবে এমনি 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 এই বিবর্তন হয়ে চলেছে, নাকি এর পেছনে কোনো একটা অবশ্যই উদ্দেশ্য আছে? হ্যাঁ, প্লেটো এবং অ্যারিস্টটল বলছেন এর পেছনে উদ্দেশ্য আছে। হ্যাঁ, তারা টেলিওলজিক্যাল মতবাদের সমর্থক। আবার কেউ বলছেন যে না, এর পেছনে কোনো উদ্দেশ্য নেই, এর পেছনে কোনো গড বলে কোনো কিছু নেই, সবকিছু যান্ত্রিক ভাবে হচ্ছে, মেকানিক্যাল হচ্ছে। এটাও কিন্তু একটা অন্টোলজিক্যাল ভিউ। বোঝা গেল? তাহলে বিভিন্ন দার্শনিক বিভিন্ন পার্সপেক্টিভ থেকে বিচারগুলো করেছেন। লক, বার্কলে, হিউম এরা এপিস্টেমোলজিক্যাল দিক থেকে ফিলোসফিকে আলোচনা করেছেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ তাদের অন্টোলজি, হ্যাঁ, অন্টোলজিক্যাল ভিউ তাদের কিন্তু খুব বিখ্যাত। আবার যখন আমরা গ্রিক ফিলোসফিতে ফিরে যাচ্ছি, তখন আমরা দেখছি তারা নেচারের উৎপত্তি নিয়ে ব্যাখ্যা করছেন, নেচারের ইভালুয়েশন নিয়ে ব্যাখ্যা করছেন। কেউ বলছেন জলের মাধ্যমে জগতের সৃষ্টি, কেউ বলছেন নাম্বারের মাধ্যমে জগতের, এক এক দৃষ্টিভঙ্গিতে তারা আলোচনা করছেন। আর 3 নম্বর পার্ট যেটা ফিলোসফির, সেটা হচ্ছে অ্যাক্সিওলজি। হোয়াট ইজ কল্ড অ্যাক্সিওলজি? অ্যাক্সিওলজি ইজ দ্য থিওরি অফ ভ্যালুজ। মূল্যবোধের শিক্ষা দেয় হচ্ছে অ্যাক্সিওলজি, এটা লিখে নেবে। অ্যাক্সিওলজি ইজ দ্য থিওরি অফ ভ্যালুজ, যেখানে মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। সুপ্রিম নর্মস, মূল্যবোধ কি? মানুষ বেঁচে থাকতে গেলে মানুষের জীবনে মূল্যবোধ আছে, মানুষের জীবনে কিছু নীতি আছে। এগুলোও তো আমরা আলোচনা করেছি এথিক্সের ক্লাসে, কেন মানুষের জীবনে মূল্যবোধ রয়েছে। হ্যাঁ, মানুষ কেন এই নীতি নিয়ে আলোচনা করে, কই অন্য প্রাণীর জগতে তো এই নীতি প্রচলিত নেই, ঠিক আছে, কিন্তু মানুষের জীবনে কেন এত রীতি নীতি, এত কিছু কেন মানুষ এগিয়ে নিয়ে চলেছে, এই প্রশ্নগুলোর উত্তরও তো দিয়েছি, ঠিক আছে। সো অ্যাক্সিওলজি ইজ দ্য থিওরি অফ ভ্যালুজ, ভ্যালুজ নিয়ে অ্যাক্সিওলজি কথা বলছে। অ্যান্ড দ্য ভ্যালুজ আর দ্য সুপ্রিম নর্মস অফ লাইফ, ঠিক আছে। আমরা অনেক সময় এটা মনে করি মানুষের জীবনের চরমতম প্রাপ্তি হচ্ছে মোক্ষ লাভ, হ্যাঁ, হাইয়েস্ট ভ্যালু রাখে সেটা মানুষের জীবনে। মানুষের জীবনে 4টে পুরুষার্থ আছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আমরা পরপর পরপর ধর্ম, অর্থ, কাম, মোক্ষকে দেখি, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে আমাদের মোক্ষতে। মোক্ষ মানে কি, খুব ক্যাজুয়ালি যদি আমি মোক্ষ মানে ধরি, এই দুঃখের হাত থেকে মুক্তি। এই সংসার মানে সংসারের মধ্যে থেকে আমরা যে দুঃখটা পাই, হ্যাঁ, গৌতম বুদ্ধ বলছেন যে অবিদ্যা থেকেই দুঃখের জন্ম। তার মানে অবিদ্যা, ইগনোরেন্স কোথা থেকে আসছে? বিদ্যার অভাব, জ্ঞানের অভাব। তাহলে কোন বিষয় সম্পর্কে আমি নলেজ লাভ করলে এই দুঃখ থেকে আমি মুক্তি পেতে পারবো? খুব সাইন্টিফিক্যালি এই বিষয়গুলো ইন্ডিয়ান ফিলোসফিতে কিন্তু আলোচনা করা হয়েছে, ভ্যালুজ নিয়ে, হাইয়েস্ট ভ্যালুজ নিয়ে ইন্ডিয়ান ফিলোসফিতেও আলোচনা করা হয়েছে, ইন্ডিয়ান এথিক্সে আলোচনা করা হয়েছে, আবার ওয়েস্টার্ন এথিক্সে কিন্তু আলোচনা করা হয়েছে। এবার লজিক কি বিষয় নিয়ে ইনভেস্টিগেট করে? লজিক ইজ আ পার্ট অফ ফিলোসফি। লজিক ছাড়া আমরা কোনোদিন এগোতে পারি না। লজিক কি বিষয় নিয়ে আলোচনা করে, লিখে নেবে। লজিক ইনভেস্টিগেটস দ্য নেচার অফ ট্রুথ। সত্যের স্বরূপ নিয়ে লজিক আলোচনা করে। লজিক ইনভেস্টিগেট দ্য নেচার অফ ট্রুথ। প্রথম বললাম অ্যাক্সিওলজি ইজ দ্য থিওরি অফ ভ্যালুজ, লজিক ইনভেস্টিগেট দ্য নেচার অফ ট্রুথ। লজিক সত্যের স্বরূপ নিয়ে আলোচনা করে। এথিক্স কি বিষয় নিয়ে আলোচনা করে? এথিক্স ইনভেস্টিগেট দ্য নেচার অফ গুড। কোনটা তোমার ভালো এবং কোনটা তোমার মন্দ, কোন কাজটা তোমার ঠিক এবং কোন কাজটা তোমার ভুল, সেই বিষয় নিয়ে এথিক্স কথা বলে। এবং আমরা এটা জানি যে মনুষ্য সমাজেই কিন্তু এথিক্স বা নীতিবিদ্যা প্রতিষ্ঠিত, অন্য প্রাণীর সমাজে কেন প্রতিষ্ঠিত নয় সেটাও কিন্তু আমরা আলোচনা করেছি। সো এথিক্স ইনভেস্টিগেট দ্য নেচার অফ গুড। অ্যাস্থেটিক্স অলসো ইজ আ পার্ট অফ ফিলোসফি। অ্যাস্থেটিক্স বা বাংলায় আমরা তাকে বলি সৌন্দর্য তত্ত্ব, ইজ আ পার্ট অফ ফিলোসফি, এখানে আলোচনা করা হয়। এস্থেটিক্স ইনভেস্টিগেটস দ্য নেচার অফ বিউটি। সৌন্দর্যের স্বরূপ নিয়ে আলোচনা করে, কোন বিষয়টাকে আমি সুন্দর বলবো, সুন্দরের সংজ্ঞা কি। আমরা যেমন এতদিন এটা পড়েছি যে এথিক্সে, ভালোর সংজ্ঞা কি, মন্দের সংজ্ঞা কি। তোমাদের মাথা খারাপ হয়ে গেছে যে কত ফিলোসফাররা কত কত দিক থেকে ভালোর সংজ্ঞা নির্ধারণ করেছেন, রাইটের সংজ্ঞা নির্ধারণ করেছেন। কেউ বলেছেন যেটা আমার জন্য মানে সুখকর হয় সেটাই ভালো। আবার অনেকে বলেছেন যেটা বহুজনের জন্য সুখকর হয় সেটাই ভালো। ভালোর সংজ্ঞা পরিবর্তিত হয়েছে। তেমনি এস্থেটিক্সে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? এস্থেটিক্স ইনভেস্টিগেট দ্য নেচার অফ বিউটি। সৌন্দর্যের বিচার হচ্ছে এস্থেটিক্সে।
ঠিক আছে? এবং অ্যাক্সিওলজি এনকোয়ার্স ইনটু দ্য, অ্যাক্সিওলজির কথা বললাম, অ্যাক্সিওলজি ইজ দ্য থিওরি অফ ভ্যালুজ। অ্যাক্সিওলজি ইনকোয়ার্স দ্য নেচার অফ ইন্টালেকচুয়াল, মরাল, এস্থেটিক অ্যান্ড রিলিজিয়াস ভ্যালু। এত 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 কিছু, সবকিছুর মূল্য রয়েছে। এই মূল্যবোধের শিক্ষা, এস্থেটিক্স ভ্যালু রয়েছে, আমাদের রিলিজিয়াস ভ্যালু রয়েছে, আমাদের মরাল ভ্যালু রয়েছে, আমাদের ইন্টালেকচুয়াল ভ্যালুস গুলো নিয়ে আমাদের সম্পূর্ণভাবে কিন্তু অ্যাক্সিওলজি আলোচনা করে। সেই জন্য লজিক, ethics, aesthetics is a part of axiology, is a part of axiology, including theology, including theology. Theology কথাটার মানে কি? থিওলজি কথাটার মানে হচ্ছে ধর্মতত্ত্ব, যেখানে ধর্ম নিয়ে আলোচনা করা হয়। তোমার থিওলজি এনকোয়ার্স দ্য নেচার অফ রিলিজিয়ান, লিখে নেবে। তাহলে কত কিছু আমি তোমাদের বললাম, দেখো যে বিষয়গুলো নিয়ে ফিলোসফি আলোচনা করে। থিওলজি ইনভেস্টিগেটস দ্য নেচার অফ দ্য হোলি, ঠিক আছে, নেচার অফ দ্য রিলিজিয়ান, সমস্ত কিছু নিয়ে থিওলজি আলোচনা করে, ধর্মতত্ত্ব আলোচনা করে। অ্যান্ড দিস আর অলসো পার্ট অফ ফিলোসফি। ফিলোসফি পড়তে গেলে এই বিষয়গুলোকে, এই পার্টগুলোকে তুমি যদি আলাদা আলাদা ভাবে না জানো, তুমি ফিলোসফিকে কখনোই জানতে পারবে না। সুতরাং তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে এই ফিলোসফি পড়ে তোদের কি হবে, জীবনে কি কোনো তোরা চাকরি পাবি, আমি জানি না তোমরা কোনোদিন চাকরি পাবে কি যে পাবে না, কিন্তু যদি তুমি ফিলোসফিকে ভালো করে তোমার জীবনে রপ্ত করো, তোমার চলার পথটা যেটা হতে পারে, সেটা চলার পথটা অনেক সুন্দর হতে পারে। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কঠিন 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 সিচুয়েশন আসে, সেই সিচুয়েশন গুলোকে ওভারকাম করতে সাহায্য করে এই ফিলোসফি বা এই দর্শন। হ্যাঁ, সুতরাং তুমি যদি দর্শনটাকে ভালো করে জানো, দর্শনটাকে ভালো করে পড়ো, নির্বিচারে পড়ো, নিরপেক্ষভাবে প্রত্যেকটা দার্শনিকের দৃষ্টিভঙ্গি পড়ো, তাহলে কিন্তু তোমার জীবনটা অনেক বেশি সুন্দর হতে পারে। এটা কিন্তু আমার মনে হয়। সো আমি তাহলে কোথা দিক দিয়ে শুরু করলাম, সেটা শুরু করলাম যে ফিলোসফির তিনটে পার্ট। একটা হচ্ছে, প্রথম বললাম এপিস্টেমোলজি, তারপরে বললাম অন্টোলজি অর মেটাফিজিক্স, আর 3 নাম্বার বললাম অ্যাক্সিওলজি। অ্যাক্সিওলজির পার্টের মধ্যে আমি লজিকের কথা বললাম, এথিক্সের কথা বললাম, এস্থেটিক্সের কথা বললাম, থিওলজির কথা বললাম, যে বিষয়গুলো নিয়ে অ্যাক্সিওলজি আলোচনা করে। অ্যাক্সিওলজি ইজ দ্য থিওরি অফ ভ্যালুজ। তার মানে প্রত্যেকটা দার্শনিক সব বিষয় নিয়ে আলোচনা করেছেন তা নয়। প্রত্যেকটা দার্শনিক এথিক্স নিয়েও আলোচনা করেছেন, এপিস্টেমোলজি নিয়েও আলোচনা করেছেন, সবকিছু নিয়ে তারা আলোচনা করেননি। কোনো একটা নির্দিষ্ট পার্টের ওপর বেশিরভাগটা তারা গুরুত্ব আরোপ করেছেন। হ্যাঁ, কেউ মেটাফিজিক্সের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন তার দর্শনে, কেউ মানে কেউ এপিস্টেমোলজির ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। লক, জন লক, হ্যাঁ, তাকে কিন্তু ফাদার অফ এপিস্টেমোলজি বলা হয়, জ্ঞানতত্ত্বের জনক বলা হয়। কেন জ্ঞানতত্ত্বের জনক বলা হয়? কারণ ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজের পর লক প্রথম এরকম এলেন, যিনি প্রথম এই জ্ঞানের উৎপত্তি সম্পর্কে তিনি ব্যাখ্যা করছেন তার দর্শনে। ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে ফিলোসফি আলোচনা করে। আমাদের কেন ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার এটা রাখা হয় যে ফিলোসফি বা দর্শন শব্দটার মানে কি, অ্যান্ড মেন ব্রাঞ্চেস অফ ফিলোসফি, যেখানে এই শব্দগুলো প্রত্যেকটা লেখা থাকে। মেটাফিজিক্স লেখা থাকে, তারপর অন্টোলজি লেখা থাকে, মেটাফিজিক্স লেখা থাকে, এদিকে এপিস্টেমোলজি লেখা থাকে, এথিক্স লেখা থাকে, লজিক লেখা থাকে। তোমাকে পরীক্ষার সময় প্রশ্ন আসতে পারে যে এথিক্স, লজিক এগুলো কোনটা পার্ট? এটা সবই অ্যাক্সিওলজির পার্ট। তাহলে দার্শনিকরা যখন বিভিন্নভাবে ফিলোসফিকে সংজ্ঞায়িত করেছেন, হ্যাঁ, বিভিন্ন দার্শনিক ফিলোসফির সংজ্ঞা তাদের তাদের কাছে এক এক রকম। কেন এক এক রকম? কেউ অন্টোলজির ওপরে বেস করে ফিলোসফিকে ব্যাখ্যা করেছেন, কেউ এপিস্টেমোলজির ওপর বেস করে ফিলোসফিকে ব্যাখ্যা করেছেন, কেউ সায়েন্সের উপরে বেস করে ফিলোসফিকে ব্যাখ্যা করেছেন। যারা যে দৃষ্টিভঙ্গিতে আলোচনা করেছেন, সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী তারা ফিলোসফিকে ব্যাখ্যা করেছেন বা দর্শনকে তাদের দর্শনে ব্যাখ্যা করেছেন। এবং সেই অনুযায়ী কিন্তু ফিলোসফির সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে প্রত্যেকটা দার্শনিক। ইমানুয়েল কান্ট ফিলোসফির যে সংজ্ঞা দিয়েছেন, প্লেটোর সংজ্ঞা কিন্তু সেই রকম নয়। ঠিক আছে? একজন অন্টোলজিস্ট হিসাবে একজন কোনো দার্শনিক যখন ফিলোসফির সংজ্ঞা দিচ্ছেন, যেমন দেখো এখানে লেখা আছে যে ফিলোসফি ইজ দ্য সায়েন্স অ্যান্ড ক্রিটিসিজম অফ কগনিশন। হ্যাঁ, ইমানুয়েল কান্ট বলছেন, ইমানুয়েল কান্টের ফিলোসফির সংজ্ঞা বা দর্শনের সংজ্ঞা দিতে গিয়ে ইমানুয়েল কান্ট বলছেন যে ফিলোসফি ইজ দ্য সায়েন্স অ্যান্ড ক্রিটিসিজম অফ কগনিশন।
অর্থাৎ তিনি এখানে ফিলোসফিকে আইডেন্টিফাই করছেন এপিস্টেমোলজির সঙ্গে। আবার যখন ফিলোসফি ইজ দ্য সায়েন্স অফ সায়েন্স, এইরকম যখন ফিলোসফির সংজ্ঞা আসছে, অনেকে কিন্তু ফিলোসফিকে সায়েন্সের সঙ্গে সমতুল্য বলে মনে করেছেন। হ্যাঁ, বা অনেক অনেক, মানে এখান থেকে এটা বোঝার আছে যে যে দার্শনিক যেভাবে বিষয়টাকে ব্যাখ্যা করছেন, সেইভাবে তারা ফিলোসফিকে সেই অর্থে প্রয়োগ করছেন। ইমানুয়েল কান্টের ব্যাখ্যা আলাদা, প্লেটোর ব্যাখ্যা আলাদা। প্লেটো আবার কি বলছেন ফিলোসফির সংজ্ঞা দিতে গিয়ে, দর্শনের সংজ্ঞা দিতে গিয়ে প্লেটো বলছেন যে ফিলোসফি এইমস অ্যাট দ্য নলেজ অফ দ্য ইটার্নাল অফ দ্য এসেনশিয়াল নেচার অফ থিংস। এবার আমি তোমাদের কি বললাম, আবারও প্লেটোর সংজ্ঞাটা বলছি, তোমরা বলবে যে প্লেটো কোন দৃষ্টিভঙ্গি থেকে ফিলোসফিকে ব্যাখ্যা করেছেন। আমি কি বললাম, ফিলোসফি এইমস at the knowledge of the eternal of the essential nature of things। বলতো প্লেটো কোন দৃষ্টিভঙ্গি থেকে ফিলোসফিকে ব্যাখ্যা করেছেন? ভাববাদ, আইডিয়ালিজম। আইডিয়ালিজম, বা খুব সহজ ভাষায় যদি আমি বলি অন্টোলজিক্যালি তিনি এটা ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, তুমি যখন অন্টোলজিক্যালি কোনো বিষয়, ইটার্নাল বিষয়কে তো চোখে দেখা যায় না, ঠিক আছে, ভাববাদ তো বটেই, ভাববাদ তো অনেক পরের শব্দ আসছে। আমি যদি প্রথমেই বলে, তিনি কিন্তু অন্টোলজিক্যালি তিনি কিন্তু ফিলোসফিকে ব্যাখ্যা করেছেন। কেউ সায়েন্সের সাপেক্ষে ফিলোসফিকে ব্যাখ্যা করেছেন, কেউ অন্টোলজিক্যালি ফিলোসফিকে ব্যাখ্যা করেছেন, কেউ এপিস্টেমোলজি ফিলোসফিকে ব্যাখ্যা করেছেন। এক একটা দার্শনিক এক এক রকম ভাবে, রকম ফেরে তারা কিন্তু, কারোর মতের সাথে হয়তো কারোর মতের কখনোই মিল হয়নি। আবার অনেকে বলেছেন, পলসন যেমন বলেছেন যে ফিলোসফি ইজ দ্য সাম টোটাল অফ অল সাইন্টিফিক নলেজ। ফিলোসফি ইজ দ্য সাম টোটাল অফ অল সাইন্টিফিক নলেজ। মানে আমরা ফিজিক্সের মাধ্যম দিয়ে আমরা কি জানতে পারি, হ্যাঁ, আমরা কেমিস্ট্রির মাধ্যম দিয়ে কি জানতে পারি, সায়েন্সের এক একটা পার্ট জানতে পারি, বায়োলজির মাধ্যম দিয়ে কি জানতে পারি, সায়েন্সের একটা পার্ট জানতে পারি। এবার পলসন কি বলছেন যে ফিলোসফি ইজ দ্য সাম টোটাল অফ অল সাইন্টিফিক নলেজ। মানে ফিলোসফি সমস্ত ধরনের যে বিজ্ঞানসম্মত জ্ঞান, সেই বিজ্ঞানসম্মত জ্ঞানকে একটা ইউনিফাইড জায়গায় নিয়ে যাচ্ছে, সমস্ত কিছুকে একসাথে তুলনামূলক ভাবে আলোচনা করছে হচ্ছে ফিলোসফি। সুতরাং এই কারণেই যেটা আমি তোমাদের এক্ষেত্রে বলবো যে ফিলোসফি ইজ দ্য মাদার অফ অল সাবজেক্ট। কেন বলা হয়, ঠিক আছে, আজকের ক্লাসে নিশ্চয়ই ফিলোসফির স্টুডেন্ট হিসেবে বা দর্শনের স্টুডেন্ট হিসেবে তুমি গর্ববোধ করছো যে তুমি যে সাবজেক্টটা পড়ছো, সেই সাবজেক্টের মতো এত ভালো সাবজেক্ট বাকি সমস্ত বিষয়ে, সব সাবজেক্ট ভালো, ঠিক আছে, আমি কোনোদিন কোনো সাবজেক্টকে কখনো ছোট করতে পারবো না, সব সাবজেক্ট ভালো, বাট পার্শিয়ালি বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছে যে কোনো জায়গা। যেমন তুমি যদি বলো ফিজিক্স পার্শিয়ালি এই জগৎকে নিয়ে আলোচনা করেছে, বায়োলজি পার্শিয়ালি এই জগৎকে নিয়ে আলোচনা করেছে, আর আদার যে যে সাবজেক্টগুলো রয়েছে তারা পার্শিয়ালি এই জগৎকে নিয়ে আলোচনা করছে বা বিভিন্ন বিষয়কে নিয়ে আলোচনা করছে। বাট ফিলোসফি ইজ দ্য ইউনিফাইড হোল। হ্যাঁ, সমস্ত বিষয় নিয়ে ফিলোসফি আলোচনা করছে। ফিলোসফি একদিকে সায়েন্স নিয়েও আলোচনা করছে, সায়েন্সকে ছেড়ে ফিলোসফি আলাদা আলাদা ভাবে কখনো এগোয় না। ফিলোসফি সায়েন্স নিয়ে আলোচনা করছে, ফিলোসফি থিওলজি নিয়ে, রিলিজিয়ান নিয়ে আলোচনা করছে, ধর্ম নিয়ে আলোচনা করছে, ফিলোসফি অন্টোলজি নিয়ে আলোচনা করছে, অর্থাৎ মেটাফিজিক্স নিয়ে আলোচনা করছে। ফিজিক্স তো এই জগৎ নিয়ে আলোচনা করে, আর মেটাফিজিক্স এই জগতের বাইরেও যদি কোনো জগৎ থেকে থাকে, সেই বিষয় নিয়ে ধরো মেটাফিজিক্স আলোচনা করে। এবং এই কারণে, এবং তাছাড়াও ধরো আম, মানে ইন্টালেকচুয়াল, হ্যাঁ, আহ, মানে সায়েন্স কি করে, কোনো একটা বিষয়কে পরীক্ষণের দ্বারা সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে বা সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করে। বাট philosophy is connected with intellectual, moral and aesthetic and religious values। ফিলোসফি সমস্ত ধরনের ভ্যালুজ বা মূল্যবোধ নিয়ে আলোচনা করে, আমাদের রিজনকে স্যাটিসফাই করে। হ্যাঁ, সায়েন্স হয়তো সমস্ত বিষয়টাকে যেখানে ব্যাখ্যা করতে পারে না, হ্যাঁ, সেই বিষয়টাতে তারা কিন্তু ফিলোসফির সাহায্য নেয়। অনেক বিষয়কে সায়েন্স তাদের জায়গায় ব্যাখ্যা করতে পারেনি, হয়তোবা তাকে এম্পিরিক্যালি প্রতিষ্ঠা করতে পারেনি, কিন্তু তারা কোনো না কোনো ভাবে সেখানে, আমার আমার সায়েন্সের প্রফেসরদের সাথে এখানে এই বিষয়ে কথা হয়েছে, তারা ফিলোসফির সাহায্য নেয় সেই ক্ষেত্রে। সুতরাং ফিলোসফি অনেক বাজে সাবজেক্ট আর ফিলোসফি অনেক খারাপ সাবজেক্ট আর সায়েন্স অনেক ভালো সাবজেক্ট না, এরকম বিষয়টা নয়। তারা একে অপরকে সঙ্গ দিয়ে চলেছে, তারা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং আমরা ভীষণ একজন, মানে খুবই মানে ভাগ্যবান বলবো যে এত ভালো সাবজেক্ট নিয়ে আমরা পড়াশোনা করছি। সো ফিলোসফি ইজ দ্য মাদার অফ অল সাবজেক্ট। ফিলোসফি গোজ বিয়ন্ড দ্য ফ্যাক্টস অ্যান্ড ভ্যালুজ। এই ফ্যাক্ট যে জগতে যা কিছু
ঘটছে, তার বাইরের কোনো কিছুকে ফিলোসফি কিন্তু সন্ধান করছে। এই বিষয়গুলোকে নিয়ে তো ব্যাখ্যা করছেই, তার বাইরের বিষয়গুলো নিয়েও কিন্তু ফিলোসফি কোনো পার্শিয়াল ভিউ দিচ্ছে না, ফিলোসফি র্যাশনালি সেই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করছে। তোমরা খেয়াল করে দেখবে বিভিন্ন ওয়েস্টার্ন ফিলোসফাররা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। ঠিক আছে, থেলস একরকম বলছেন, অ্যানাক্সিমেন্ডার একরকম বলছেন, অ্যানাক্সিমেনিস একরকম বলছেন, আবার এদিকে প্লেটো এক ধরনের বক্তব্য রাখছেন, অ্যারিস্টটল এক ধরনের বক্তব্য রাখছেন। কিন্তু তারা তাদের গুরুকে কিন্তু কখনো ভুলে যাননি। অ্যারিস্টটল যখন প্লেটোর সমালোচনা করছেন, হ্যাঁ, প্লেটো তার গুরু, ঠিক আছে, তিনি 17 বছর গুরুগৃহে থেকেছেন, প্লেটোর একাডেমিতে তিনি থেকেছেন। হ্যাঁ, কিন্তু তিনি জায়গায় জায়গায় রন্ধ্রে রন্ধ্রে ছত্রে ছত্রে তিনি প্লেটোর কথা বলেছেন, গুরুকে গুরু হিসাবে সম্মান দিয়েছেন। কিন্তু তার কোনো কোনো জায়গায়, যে জায়গাগুলোতে তার মনে হয়েছে যে এই বিষয়গুলোকে সমালোচনা করার দরকার, সেই জায়গাটাতে তিনি সমালোচনা করেছেন, কিন্তু সেখানে গুরুকে সম্মান করে, কোনোদিন কাউকে অসম্মান করে তারা কখনো এগিয়ে যাননি। প্লেটো কখনো সক্রেটিসকে অসম্মান করে এগিয়ে যাননি, সক্রেটিসকে তিনি গুরুকে গুরুর জায়গায় রেখে বারবার করে তারা এটা স্বীকার করেছেন। সমস্ত ওয়েস্টার্ন ফিলোসফারদের পড়তে গিয়ে আমরা এটা দেখতে পাই যে তারা বারবার এটা স্বীকার করছেন তাদের গুরুদের কথা, তাদের পূর্বপুরুষদের কথা, তাদের পূর্বসূরিদের কথা। তারা বলছেন যে আমি আমার দর্শনে যা ব্যাখ্যা করেছি, হ্যাঁ, আমার পূর্ববর্তী সমস্ত আমার যারা দার্শনিক ছিলেন, স্বনামধন্য প্রণম্য যারা দার্শনিক ছিলেন, তারা সমস্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। আমি হয়তো আমার দর্শনে নতুন ভাবে সেই বিষয়টাকে রিপ্রেজেন্ট করছি। কেউ কাউকে কখনো খারাপ ভাষায় বিরোধিতা করেননি, কেউ কখনো তার গুরুকে কখনো অসম্মান করেননি। অসম্মান না করে তারা পর 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 তারা কিন্তু এগিয়ে গেছেন, একে অপরের হাত ধরে, একে অপরকে অসম্মান না করে। ফিলোসফি আমাদের এই মূল্যবোধের শিক্ষা দেয়। আমরা যদি দার্শনিকদের পড়তে গিয়ে তাদের জীবনটা একটু একটু অন্তত জানি, আমাদের জীবনের ধারা অনেক বেশি পরিবর্তন হতে পারে। সুতরাং আমি জানি না যে এতদিনে নিশ্চয়ই তোমরা অনেক অনেক কিছু ফিলোসফি সম্পর্কে জেনেছো, পড়েছো। আমরা আমাদের ক্লাসে নতুন ভাবে ফিলোসফিকে আবিষ্কার করব, দর্শনকে জানবো, দর্শনকে বুঝবো। আর এইটুকু থাকবে, হ্যাঁ, পরীক্ষায় তো আমাদের কোয়ালিফাই করতে হবে, আমাদের জীবনটাকে অনেক সুন্দর করে তোলা দর্শনের লক্ষ্য, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এই বলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব নিশ্চয়ই, যেখানে আমরা দ্য স্কোপ, দ্য নেচার অফ ফিলোসফি, কি করে ভারতীয় দর্শন, বারবার করে এটা আমাদের পড়ানো হয়, হ্যাঁ, 11-এ থাকাকালীন এটা পড়ানো হয় যে দর্শন শব্দের মানে দেখা, ফিলোসফি শব্দের মানে জ্ঞানের প্রতি অনুরাগ। তার মানে ফিলোসফিতে শুধুমাত্র কিছু থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করা হয়, আর দর্শনে সবসময় প্র্যাকটিক্যাল বিষয়টা নিয়ে আলোচনা করা হয়, যে কি করে মোক্ষ লাভ হবে, তা নয়। দর্শন এবং ফিলোসফি, ইন্ডিয়ান ফিলোসফি এবং ওয়েস্টার্ন ফিলোসফি, বিশ্বাস করো, তারা একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। সমস্ত দর্শন, সমস্ত দার্শনিক, হ্যাঁ, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তারা এই জগৎকে ব্যাখ্যা করেছেন। কেউ এপিস্টেমোলজি ব্যাখ্যা করেছেন, কেউ অন্টোলজিক্যালি ব্যাখ্যা করেছেন, কেউ এথিক্যাল দিক থেকে আলোচনা করেছেন। কিন্তু যখন আমরা ইউনিক ভাবে, ইউনিফাইড হোল হিসাবে সমস্ত দর্শনকে দেখি দেখি যে সমস্ত দর্শন, সমস্ত ফিলোসফি, ইন্ডিয়ান ফিলোসফার, ওয়েস্টার্ন ফিলোসফার একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। হ্যাঁ, এবং যখন এটা আমরা বুঝতে পারবো, এটা আমরা ফিল করতে পারবো, উপলব্ধি করতে পারবো, তখনই কিন্তু আমাদের দর্শন পড়ার সার্থকতা। সুতরাং আমরা কর্ম করে যাব, ফলের আশা করব না। ফল তো আমার কাছে এমনিই আসবে, ভগবদ গীতার খুব বিখ্যাত উক্তি এটা। আমরা পরীক্ষার বেসিসেই আমরা পড়াশুনো শুরু করব, কিন্তু পড়াশুনোটাকে শুধুমাত্র পড়াশুনোর মতো করে যদি আমরা করি, তাহলে ফলটা কিন্তু আমাদের এমনি এমনি অ্যাচিভ হয়ে যাবে। আজকের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করলাম, তুমি মনে রাখবে, এইখান থেকেও কিন্তু তুমি পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। বলো, আজকে ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো, প্রচুর নতুন স্টুডেন্টকেও আমি গ্রুপে দেখলাম, যে তাদের কাছে কেমন লাগলো আজকের ক্লাস, তোমরা বুঝতে পেরেছো কিনা, আমি একটু শুনি। What is called philosophy? What is the nature of philosophy? What is the origin of philosophy? What is the scope of philosophy? হ্যাঁ, কত দিক থেকে ফিলোসফি আলোচনা করে। হ্যাঁ, আমাদের সব সময় এটা শুনতে হয়। আমি এটা আগে বেশি শুনতাম, এখন একটু কম শুনছি কোভিড এর পর। আগে খুব শুনতাম, ম্যাম বা সবাই বলে জানেন যে ফিলোসফি কেন পড়ি আমরা,
ঠিক আছে, কেন মানে বাজে সাবজেক্ট পড়ছি, আমাদের কোনো চাকরি নেই, ফিলোসফি পড়ে কি হবে, ফিলোসফি পাগলের সাবজেক্ট। আজকের পর থেকে অন্তত এই কথাটা কাউকে শুনতে হবে না, বা যদি কাউকে শুনতে হয় তাহলে সে নিশ্চয়ই যথার্থ উত্তর করতে পারবে যে ফিলোসফিতে আমাদের কি পড়ানো হয়। এইটা সম্পর্কেই প্রচুর ফিলোসফি স্টুডেন্ট অজ্ঞ, হ্যাঁ, যে আমাদের ফিলোসফিতে বেসিক্যালি কি পড়ানো হয় এবং কেন মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, লজিক এগুলো ব্রাঞ্চেস অফ ফিলোসফি, বিকজ দিজ আর দ্য পার্টস অফ ফিলোসফি। এই পার্ট গুলোকে যখন তুমি ভালো করে জানবে, ইউনিফাইড হোল হিসাবে ফিলোসফিকে কিন্তু, হ্যাঁ, তুমি অনেক ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, অনেক ভালো করে জানতে পারবে। ফিলোসফি ভালোবাসার জায়গা, এর থেকে আর বড় কি হতে পারে? ফিলোসফি ভালোবাসার জায়গা। হ্যাঁ, মানে অন্য সাবজেক্টও ভালোবাসার জায়গা, কেউ ছোট নয় নিজেদের জায়গা থেকে, বাট ফিলোসফি ফিলোসফি। দর্শন আমাদের কাছে দর্শনই। দর্শনের ছাত্রছাত্রীরা আমরা গর্ববোধ করি যে আমরা দর্শন নিয়ে পড়াশোনা করেছি। আমরা সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমাদের সাবজেক্টে আলোচনা করি, সমস্ত বিষয়গুলোকে, এবং সেগুলোকে রেশনাল থিঙ্কিং করি। রেশনাল থিঙ্কিংটা কোনো পাগলামি না। ঠিক আছে, রেশনাল থিঙ্কিং পাগলামি না। সবাই বলছে ভালো লাগলো না। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তাহলে মোটামুটি আলোচনা হলো, অনেক কিছু উপলব্ধি হয়। হ্যাঁ, অনেক কিছু, অনেক কিছু দৈনন্দিন জীবনে ঘটে যায়, কিন্তু তখন ফিলোসফি সেগুলোতে শক্ত থাকতে সহযোগিতা করে, প্রচুর প্রচুর শক্ত থাকতে সহযোগিতা করে। হ্যাঁ, যদি সত্যি সত্যিই তুমি উপলব্ধি করতে পারো ফিলোসফিকে, তাহলে তোমার নিজের জীবনটা অন্তত সুন্দর হয়ে উঠতে পারে, আর তোমার জীবন সুন্দর হলে তোমার আশেপাশের মানুষগুলো ভালো থাকবে। ঠিক আছে, ফিলোসফিকে সত্যি, ফিলোসফি ভালোবাসার মতোই জায়গা। আর তোমাদের পড়াতে গিয়েও হয়তো আমি নতুন করে ফিলোসফিকে ভালোবাসতে শিখেছি, এটাও একটা বড় বিষয়। আগেও পড়েছি ধরো, হ্যাঁ, নিজেও গ্রাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি, পিএইচডি করেছি। পিএইচডি করার সময় ভগবদ গীতার প্রতি একটা তুখর ভালোবাসা জন্মেছিল। তখন মনে হয়েছে যে ভগবদ গীতা কোনোদিন কোনো ধর্মগ্রন্থ নয়, ভগবদ গীতা আমাদের কাছে একটা প্র্যাকটিক্যাল গ্রন্থ, জীবনের কঠিন সিচুয়েশনে দাঁড়িয়ে কিভাবে লড়াই করতে হয়। ভগবদ গীতা সেই শিক্ষা আমাদের দেয়। খুব প্র্যাকটিক্যাল একটি গ্রন্থ, যাকে আমি ধর্মগ্রন্থ মানতে, পুজো করতে কখনো আগ্রহী নই, কিন্তু আমি পড়তে আগ্রহী, জানতে আগ্রহী। কেন? আবার অনেক সময় মনে হয়েছে যে আগের যে দিনের যে নিয়ম কানুন গুলো ছিল, সেই নিয়ম কানুন গুলো অনেক বেশি হয়তো আনসাইন্টিফিক। যখন আমরা, দেখো, যখন আমরা ধর্ম নিয়ে পড়তে গেছি, আমরা পুরুষার্থ নিয়ে আলোচনা করেছি, তখন দেখেছি যে এই যে বর্ণ ধর্মের কথা বলা হচ্ছে, আশ্রম ধর্মের কথা বলা হচ্ছে, সাধারণ মানুষের ধর্মের কথা বলা হচ্ছে, এগুলো কোনোটাই আনসাইন্টিফিক নয়। মানে প্রিভিয়াস কোনো কিছুকে আমি মানবো না। ঠিক আছে, এটা মা বাবা বলেছে, দাদু ঠাকুমা বলেছে, সব আনসাইন্টিফিক কথা, মানবো না, এই কাজটা কখনো করবে না। কারণ কি, মানার আগে তুমি জাস্টিফিকেশন দেখবে বই থেকে, রিল দেখে নয়, ফেসবুক থেকে নয়, ইউটিউব থেকে নয়, তুমি জাস্টিফিকেশন দেখবে কেন তারা এটা মানছে, তুমি দেখবে, হ্যাঁ, যে এর এর অনেক বড় উত্তর পাবে তুমি। ঠিক আছে, কেন তারা মানছেন? সমাজকে ভালো রাখার জন্য, সোসাইটিকে ভালো রাখার জন্য। মানুষ সমাজে বাস করে। ঠিক আছে, সমাজকে ভালো রাখা মানুষের দায়িত্ব। ঠিক আছে, মানে মানুষ একাকী কখনো পথ চলতে পারবে না। শুধু বারবার করে এই কথাটাই মনে হয় যে মানুষ একাকী কখনো পথ চলতে পারবে না, মানুষকে কিন্তু তোমার সোসাইটির সাথেই থাকতে হবে। তুমি একে অপরকে, আমরা সবসময় কি মনে করি, হ্যাঁ, অপরকে, এক সেকেন্ড দাঁড়াও তো, আমার চার্জটা শেষ হয়ে গেল, এক সেকেন্ড দাঁড়াও দাঁড়াও, কথা বলতে গিয়ে শেষ হয়ে গেছে, দাঁড়াও হ্যাঁ, আমরা অনেক সময় এটা মনে করি যে আমরা আমরা সমাজে, হ্যাঁ, শুধুমাত্র নিজের কথা চিন্তা করব, নিজের স্বার্থের কথা ভাববো, আর কারোর কথা ভাববো না। ঠিক আছে, আমরা এটা ভাবি, কিন্তু সবসময় এটা মনে রাখবে, তুমি একাকী কোনোদিন, তোমাকে যদি সমাজে কোনো একটা মানুষও না থাকে আর তুমি যদি একা থাকো, তুমি কিন্তু এক পাও এগোতে পারবে না। ঠিক আছে, তোমাকে সবার সাথে মিলেই কিন্তু তোমাকে চলতে হবে। তুমি যখন সবার বিপদে সবাইকে সাহায্য করবে, সবাই তোমার বিপদে সাহায্য করার জন্য কিন্তু এগিয়ে আসবে। সুতরাং তুমি যদি মনে করো যে আমি কারোর জন্য কিছু করব না, আর সবাই আমার জন্য করবে, আমার বিপদে ঝাঁপিয়ে আসবে, সেটা কিন্তু কখনো হবে না। সুতরাং সোসাইটিতে এত রুলস, এত রেগুলেশনস, এত আইন, এত নীতি কেন? এই সোসাইটিকে ভালো রাখার জন্য, এই সমাজকে ভালো রাখার জন্য। কারণ সমাজ ভালো থাকলে আমি ভালো থাকবো। ঠিক আছে, আর সমাজই যদি না থাকে, সোসাইটি যদি না থাকে, তাহলে আমরা কিন্তু ভালো থাকবো না। সুতরাং সোসাইটির কিছু রীতিনীতি, কিছু নর্মস থাকা অত্যন্ত প্রয়োজন। এবং তখনকার দিনের মানুষরা, তোমরা নিজেরা পড়ে দেখলে বুঝতে পারবে, এথিক্স পড়লে বুঝতে পারবে কতটা সাইন্টিফিক্যালি এই বিষয়গুলোকে তারা তুলে ধরেছেন। তারা বর্ণ ধর্মকে তুলে ধরেছেন, তারা আশ্রম ধর্মকে তুলে ধরেছেন, বিভিন্ন ডিউটিস পালনের কথা তারা বলেছেন। কখনো বলেছেন তারা যে একজন শিক্ষার্থী শিক্ষা না গ্রহণ করে তারা বিয়ে করবে না, বিয়ে
বিয়ের একটা আলাদা বয়স আছে, গার্হস্থ্য জীবনের একটা আলাদা বয়স আছে, শিক্ষার্থীর জীবনের একটা আলাদা বয়স আছে। সমস্ত কিছু আলাদা 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 বয়সেই হয়। ব্রাহ্মণের কাজ আলাদা। ব্রাহ্মণ সমাজের উচ্চ বর্ণের বিষয়টা কিন্তু তা নয়। ঠিক আছে, ব্রাহ্মণের কাজ আলাদা, ব্রাহ্মণের কাজ পৌরোহিত্য করা, ব্রাহ্মণের কাজ অধ্যাপনা করা। আবার ক্ষত্রিয় যারা আছে, হ্যাঁ, সেটা তো গুণের ভিত্তিতে হয়, সত্য রজতম গুণের তারতম্য অনুযায়ী হয়। গুণ এবং কর্মের তারতম্য অনুযায়ী আমাদের কিন্তু বর্ণভেদ হয়। আর পরবর্তীকালে আমরা তৈরি করে নিয়েছি এটা, চ্যাটার্জির ছেলে চ্যাটার্জি হবে, হ্যাঁ, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয় হবে, এটা আমরা পরবর্তীকালে এগুলো ট্র্যাডিশন করেছি। ঠিক আছে, কিন্তু বিষয়টা প্রথম দিকে আকারে তা ছিল না কোনোভাবেই। ঠিক আছে, তোমার মধ্যে যে গুণ প্রবল অবস্থায় রয়েছে সেই অনুযায়ী তোমার বর্ণ নির্ধারিত হবে। ক্ষত্রিয়ের বর্ণ সমাজকে রক্ষা করা, আমার দেশকে রক্ষা করা। বৈশ্যের কাজ কি? বৈশ্যের কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্য করা, আমাদের দেশকে কিন্তু একটা ট্রেডিং জায়গায় মানে তৈরি করা। এবং শূদ্রের কাজ কি? সবার সেবা করা। অবশ্যই সাইন্টিফিক কত বিষয়গুলো নিয়ে ভাবার মতো কিন্তু বিষয় আছে, সবটাই কিন্তু ভেরি মাচ সাইন্টিফিক। সুতরাং কোনো কিছুকে, আজকালকার দিনের ছেলে মেয়েদের কোনো কিছু হয়েছে, কোনো কিছুই আমরা মানবো না, আমরা যা খুশি তাই করব। কিন্তু যা খুশি তাই করলে জিনিসটা কি হয় বলতো? সমাজ একটা অদ্ভুত ভাবে বিনষ্টের পথে যাচ্ছে। সেটা কিন্তু তোমাদেরই কিন্তু আটকে দিতে হবে। ঠিক আছে, আর আমরা ফিলোসফির ছেলেমেয়েরাই কিন্তু একমাত্র পারবো এই বিষয়গুলোকে আটকে দিতে। হ্যাঁ, আর যত ভালো করে এই বিষয়গুলো আমরা জানবো, ঠিক আছে, যত ভালো করে এই বিষয়গুলো আমরা জানবো তত বেশি আমরা সমাজকে ভালো রাখতে পারবো। হ্যাঁ, পার্সোনাল স্বার্থ সিদ্ধি করা, একা একা এগিয়ে চলা, এটা কিন্তু জীবন না। সবাইকে সাথে নিয়ে তুমি যদি চলতে পারো তাহলে কিন্তু তোমার জীবন। ধরো, সেটা শুধুমাত্র আমার ফ্যামিলি হলে হবে না, তোমার আশেপাশের সমস্ত মানুষজনকে সাথে নিয়ে তোমার চলতে হবে। আর আজকালকার দিনে খুব বেশি পরিমাণে হয়েছে সবাইকে পেছনে সরিয়ে দিয়ে আমি একা একা গড়গড় গড়গড় করে এগিয়ে চলে যাব। নিজে কিন্তু কখনো এগোনো যায় না, সবাইকে সাথে নিয়ে এগোতে হয়। তোমরা যদি না থাকো টিচার হিসেবে আমার কোনো সার্থকতা নেই। তুমি ভেবে দেখো না, তোমরা যদি না থাকো টিচার হিসেবে আমার কোনো সার্থকতা নেই। তার মানে আমি একাকী কখনো টিচার নই, আমি টিচার, তোমাদের সাপেক্ষে আমি টিচার। সুতরাং মানুষ যখন এই সমাজে বাঁচে অন্যের সাপেক্ষে বাঁচে, একা একা কিন্তু কখনো বাঁচতে পারে না। তোমরা যদি আমাকে বলো যে আপনাকে আমাদের ভালো লাগে না, তার মানে ভালো লাগে না। ঠিক আছে, এটাও কিন্তু মানতে হবে। ঠিক আছে, আমি একাকী টিচার না, তোমাদের সাপেক্ষেই আমি টিচার হয়েছি। হ্যাঁ, তোমার সাথে আমার পরিচয় কতটুকু? মাত্র তো একটা জাস্ট ল্যাপটপের মাধ্যমে বা ফোনের মাধ্যমে অনলাইনে তুমি আমাকে দেখছো। ঠিক আছে, তার মধ্যে দিয়েও তো একটা সম্পর্ক গঠিত হয়েছে। ঠিক আছে, প্রচুর ছেলে মেয়ে আমাকে ধরো প্রচুর কিছু শেয়ার করে, ফ্যামিলি প্রবলেম শেয়ার করে। ঠিক আছে, কারণ আমার মনে হয় যে সবসময় তাদের পাশে থাকাটা কর্তব্য। সবাই যদি সবার পাশে থাকতে পারি, অসুবিধের কি আছে? ফিলোসফি এটাই শিখিয়েছে কিন্তু, যে একাকী চলার নাম জীবন না, সবাইকে নিয়ে সাথে নিয়ে চলা, সমাজকে সাথে নিয়ে চলা, তারই নাম কিন্তু জীবন, এবং তারই নাম কিন্তু দর্শন। চলো, হয়েছে? বুঝতে পেরেছো আজকের ক্লাস আলোচনা? কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলবে, হ্যাঁ ম্যাম, অবশ্যই বলবে। হ্যাঁ, বলো। ক্লাসটা খুব সুন্দর বোঝা গেছে। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। দ্বিতীয়ত, বিস্ময় থেকে দর্শনের যে জন্ম, সেটা কি প্লেটো, দার্শনিক প্লেটো বলেছেন? হ্যাঁ, দার্শনিক প্লেটো তো বলেছে, সবাই বলেছেন এটা। দার্শনিক প্লেটো তো অনেকদিন পরে এসেছেন। ঠিক আছে, সবাই এটা বলেছেন যে, সবাই কি বলতো, ইন্ডিয়ান ফিলোসফার বলো ওয়েস্টার্ন ফিলোসফার, তারা সবাই বিস্ময় হয়েছে। কখন বিস্ময় হয়েছে জানো? জানো, যখন মানুষের হাতে অফুরন্ত সময় এসেছে, মানুষ ভাবনা চিন্তা করেছে, হ্যাঁ, যে না, এই হঠাৎ করে বৃষ্টি কেন হচ্ছে, হঠাৎ করেই কেন এই ঘটনাটা ঘটে গেল, হ্যাঁ, এই যে পেছনে মানুষের মনের মধ্যে বিস্ময় তৈরি হলো যে কেন হচ্ছে, এই প্রকৃতির পেছনে কিছু আছে কিনা, এই বিস্ময় থেকেই তখন বিভিন্ন মতবাদের উৎপত্তি হয়েছে। সুতরাং দর্শনের আবির্ভাব মানুষেরই হাত ধরে হয়েছে। মানুষই দর্শনের গতভাবে রেশনাল থিঙ্কিং এর দ্বারা চিন্তা ভাবনা করতে শিখেছে অনেক পরে। মানুষের জন্ম তো সেই কোটি কোটি বছর আগে। মানুষের তখন অত অবকাশ ছিল না মানুষ চিন্তা ভাবনা করবে। তার মানে দর্শন হচ্ছে একটা চিন্তা ভাবনা, ওয়ে অফ থিঙ্কিং, রেশনাল ওয়ে অফ থিঙ্কিং। হ্যাঁ, চিন্তা ভাবনা আমরা অনেকেই অনেক রকম ভাবে করতে পারি, কিন্তু কতজন আমরা রেশনালি চিন্তা ভাবনা করতে পারি, বিচার বিবেচনা ভাবে সিদ্ধান্ত করতে পারি, চিন্তা করতে পারি? করতে পারি না। হ্যাঁ, আমাদের ফিলোসফি এটা শেখায় যে কিভাবে চিন্তা করতে হয় কোনো একটা বিষয়ের। ঠিক আছে, এটাই হচ্ছে ফিলোসফি। তো ম্যাম, হ্যাঁ, আমাদের ধরেন একটা পাড়াতে আপনি তো বললেন সবার সঙ্গে সবাইকে নিয়ে চলতে হবে, হ্যাঁ, কিন্তু অবশ্যই। আমাদের ধরনের গ্রামে বা পাড়াতে সবাই তো ভালো মানুষ নয়। চোর আছে, বদমাশ আছে, আরো খারাপ মানুষ আছে, বা কিছু ভালো আছে। তাহলে সবার সঙ্গে কি করে তাল মিলিয়ে চলা যাবে? না, তাল মিলিয়ে তোমাকে চলতে বলিনি। কেউ যদি কোনো অপরাধ করছে, গান্ধীজি কখনো এটা বলেননি অহিংসা নীতি অবলম্বন করেছেন বলে তাকে তুমি সেই পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করো, তার মানে তার কথাকে মেনে নিয়ে চলো, এই কথাটা ভুল কথা। এটা মানে যে যা অন্যায় করছে তুমি অন্যায়কে মেনে নিচ্ছ না, তা বলছে না। দেখো, সমাজে তো অনেক আইন শৃঙ্খলাও আছে, সেই আইন শৃঙ্খলা তো কাউকে ফাঁসিও দেওয়ার কথা বলে।
কাউকে 14 বছর জেলে যাওয়ার কথাও তো বলে, কেন বলে? তাহলে তো বলতে পারতো না যে যা করছে তাই করছে। না, সমাজে নিয়ম শৃঙ্খলা আছে, সেই নিয়ম শৃঙ্খলাকে সবাইকেই কিন্তু রক্ষা করার দায়িত্ব। তোমার পাশে যখন তুমি দেখছো কেউ একজন অপরাধ করছে, তুমি তাকে অপরাধ করতে দিচ্ছ, তার মানে মনে রাখবে যে তুমিও কিন্তু তার মতো সমান অপরাধী। যে অপরাধ করছে তাকে অপরাধ থেকে সরিয়ে নিয়ে আসার দায়িত্ব তোমার। তুমি যদি দেখছো তুমি তাকে সরিয়ে নিয়ে আসতে পারছো না, তাহলে সমাজ তাকে কোনো না কোনো ভাবে শাস্তি দেবে, অবশ্যই সে শাস্তি পাবে। কিন্তু তার মানে এটা নয় যে তুমি তাকে প্রশ্রয় দাও। কোনো অন্যায়কে প্রশ্রয় দিও না। সে অন্যায়, নিজেও অন্যায় করো না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দিও না, তাকে সেখান থেকে চেষ্টা করো প্রথমে বুঝিয়ে, তাকে যদি সেই অন্যায় থেকে মানে সরিয়ে নিয়ে আসা যায়। তারপর দেখছো তুমি সরিয়ে নিয়ে আসতে পারছো না, তোমার হাতের বাইরে যাচ্ছে, সেই বিষয়টা সমাজ তাকে তার সেই অন্যায়ের শাস্তি অবশ্যই দেবে। এই জন্যই তো আমাদের আইন কানুন, কোনো অন্য প্রাণীর জায়গায় তো কোনো আইন কানুন নেই, আমাদের সমাজে কেন আইন কানুন শিখলো? একটাই কারণে না, সমাজকে ভালো রাখার জন্য, তাই না? কোনো একজন মার্ডার করছে, কোনো খুনের আসামি কোনো মার্ডার করছে, তার তো শাস্তি হচ্ছে না, তার তো মৃত্যুদণ্ড পানিশমেন্ট হচ্ছে। কেন হচ্ছে? তুমি যেমন কর্ম করেছো তার ফলটা তো তোমাকে পেতে হবে। ভালো কর্ম করলে ভালো ফল পাবে, খারাপ কর্ম করলে ভালো খারাপ ফল পাবে। তুমি ভালো কর্মটা নিজের জন্যও করো, সমাজের জন্যও করো, ঠিক আছে? আর কেউ যদি খারাপ কর্ম করে তার ফলটাও অবশ্যই পাবে। সেই নীতির উপরে বেস করেই তো আমাদের লিগাল সিস্টেমও তৈরি হয়েছে। তুমি যদি অন্যের প্রাণ হরণ করো, তাহলে তোমার প্রাণ রাখারও কোনো দায় নেই ধরো সমাজের, তার মানে তখন তোমারও মৃত্যুদণ্ড স্বীকৃত হয়ে যাচ্ছে সেখানে। ঠিক আছে, এগুলোর ব্যাপার তো চলছেই। বুঝতে পারলে মিজানুর? বুঝতে পেরেছি। হ্যাঁ, সবার অন্যায়কে প্রশ্রয় দেওয়া, অনেকে না গান্ধীজির অহিংসা নীতিকে এটা মনে করে, গান্ধীজির অহিংসা নীতিকে এটা মনে করে, গান্ধীজি মনে হয় এটা বলেছে যে একটা গালে কেউ যদি চড় মারে আর একটা গাল বারবার বারবার করে তাকে বাড়িয়ে দাও। না, গান্ধীজি কখনো বলেননি। গান্ধীজি তার অহিংসা নীতিতে কখনো এটা বলেননি। তিনি এটা বলেছেন যে অন্যায়কারী তাকে প্রতিহত করো, তাকে চেষ্টা করো। হ্যাঁ, তুমি তাকে মানে সরিয়ে নিয়ে আসতে, অন্যায় থেকে সরিয়ে, তার জন্য যদি তোমাকে দুটো ওকে চড় মারতে হয়, বা তার জন্য যদি তার 7 বছরের জেল হয়, হোক, তাতে কিন্তু কোনো কিছু যায় আসে না। কিন্তু অন্যায় থেকে তাকে সরিয়ে নিয়ে এসো। তুমি তাকে যদি অন্যায় থেকে সরিয়ে নিয়ে আসো, তার জন্য সমাজের ভালো হবে, তোমারও ভালো হবে, সমাজের অন্য মানুষেরও ভালো হবে। ভালোর দিকটা দেখার চেষ্টা করো। তার মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়ার কথা কেউ কখনো কোনোভাবে বলে। পানিশমেন্ট থিওরি ক্লাস তো তোমরা খুব ভালো করে করেছো, তোমরা তো ভালো করে জানো যে পানিশমেন্ট থিওরিতে কি বলা হয়েছে। আশা করি অনেক কনসেপ্ট ক্লিয়ার হলো। আজকের ক্লাসটা আমি ইউটিউবে দেবো না বলেছিলাম, অনেকে এখানে লিখছে যে ম্যাম আজকের ক্লাসটা ইউটিউবে দেবো বলছো। হ্যাঁ ম্যাম, দিয়ে দেন। আমি তো হ্যাঁ ম্যাম। ইউটিউবে, আমি আজকে বলেছিলাম যে আজকে ক্লাস থেকে ইউটিউবে এই ক্লাসগুলো আর থাকবে না, সবটাই অ্যাপে এই ক্লাসগুলো থাকবে। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা ইউটিউবে দিলে জানি না, ভালো হয়। ভালো হয়। আচ্ছা, হ্যাঁ ম্যাম। নিশ্চয়ই আমি আজকে ক্লাসটা ইউটিউবে দেব। ঠিক আছে, জানি না মানুষের কেমন লাগবে, অনেকগুলো কথা অনেক রকম ভাবে বললাম অনলাইন প্ল্যাটফর্মে। ঠিক আছে, যদি কোনো ভুল বলে থাকি সেটা আমি ক্ষমা প্রার্থী। আমি জানি না আমি কোনো কথা ভুল বলেছি কিনা, তবুও আমি ক্ষমা প্রার্থী। অনেকের অনেক কথা খারাপ লাগে, অনেক সময় খারাপ লাগে, বাট আমি র্যাশনালি জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, ফিলোসফির দিক থেকে বা দর্শনের দিক থেকে। অবশ্যই আজকে ক্লাসটা তোমাদের সবার জন্য ইউটিউবে যাবে, এইটুকু আমি বলি। এইটুকু বলে থ্যাংক ইউ ম্যাম, আজকের আলোচনা খুব ভালো লাগলো। সোমদুতি নতুন স্টুডেন্ট, হ্যাঁ অনেকে এখানে নতুন আছে। যাই হোক, আজকে ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমি ইউটিউবে আজকে রাতে দিচ্ছি, তোমরা অবশ্যই, হ্যাঁ, তো ইয়েটা করো। কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও, তাহলে আমারও ভালো লাগবে নতুন স্টুডেন্টসদের কাছ থেকে রিপ্লাই পেলে। এখানেও প্রচুর রিপ্লাই পেয়েছি। আচ্ছা, এবার আমি ক্লাস রেকর্ডিংটা অফ করে তোমাদের সাথে কিছু কথা বলছি। প্রতিটা শব্দ খুব ভালো বলেছেন, আমাদের খুব ভালো লাগলো। আবার অনেকের খারাপও লাগে, সুপ্রিয়া, অনেকের খারাপ লাগে অনেক সময়। সেই জন্য আমি বললাম যে না, ভুল বলতেও তো পারি, আমিও তো মানুষ, মানুষ মাত্রই ভুল হয়। আর একটা জিনিস খুব বড় জানো তো, মানুষ মাত্রই ভুল হয়। ঠিক আছে, আমি নির্ভুল, আমি কখনো ভুল করব না, এটা কোনোদিন হতে পারে না। সব মানুষই ভুল করে। কিন্তু সত্যি একটা জিনিস খুব বড় যেটা দরকার, সেটা তুমি যদি ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যাও, তাহলে তুমি বহুদূর যেতে পারবে। ভুলের পর ভুল, ভুলের পর ভুল না করে, ভুল থেকে যদি তুমি শিক্ষাটুকু গ্রহণ করতে পারো, এডুকেশন বা যতটুকু প্রয়োজন সেটা তুমি গ্রহণ করে তুমি যদি এগিয়ে যাও, তুমি জীবনে অনেক এগিয়ে যেতে পারবে। এগুলো সবই ফিলোসফি বা দর্শনেরই শিক্ষা, যেটা আমরা ফিলোসফি থেকেই একমাত্র পাই। যাই হোক, ক্লাস রেকর্ডিংটা আজকে এখানেই স্টপ করছি।